আসসালামু আলাইকুম। আ সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমন এক পৃথিবী যেখানে গণতন্ত্র যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, পৃথিবীর পুঁজিবাদী সমাজ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর মানব সভ্যতাকে এক শ্রেণীর মানুষ কি কষ্টে নির্যাতিত জীবন কাটাচ্ছে তার একটা উদাহরণ আপনাকে দেখাবো। সেটা আমাদের দেশের আ প্রধান উপদেষ্টা যিনি, তার সম্বন্ধে একটু জেনে নেই। তারপরে পৃথিবীর ২ টা ছবি আমি দেখাবো একটু। যেটা হচ্ছে আপনার আ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে। ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে উনি সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছি? বলতো কে সম্মানিত হয়েছে? আমরা সম্মানিত হয়েছি। আমাদের একজন পোস্টার বয় আছেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2012 সালে স্কটল্যান্ড গ্লাসগো কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন। একটা পাবলিক ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হতে পারবে না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছে। 105টি বিশ্ববিদ্যালয়, 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, 3টি অ্যাওয়ার্ড পেয়েছে। পৃথিবীর মাত্র 12 জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, মাত্র 12 জন মানুষ। ওনাকে যদি আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো সবসময় বিশ্ব ব্যাংক নিয়ে কথা বলেন, যদি আপনাকে বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন? উনি বললেন, আমাকে যদি বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো। তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন? বলতে ঢাকাতে এই জন্য নিয়ে আসবো, বিশ্ব ব্যাংকে চাকরি করে 5,000 লোক, আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে 5,000 মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে, মানে পার্শ্ববর্তী অফিস আছে এই জন্য চাকরি করে, ডেডিকেশন নাই, এমন 3-4 হাজার লোক চাকরি ছেড়ে দিবে, তা তারা ঢাকাতে আসতে চাইবে। তাহলে এক হচ্ছে আমি নতুন করে 3,000 লোক আমি আমার দেশের যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো, আর যারা আনডেডিকেটেড, ডেডিকেটেড না, এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো। চিন্তা করা যায়। সেটা হচ্ছে আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মগ্রহণ করেছে কোথায়? চট্টগ্রামে, হাটহাজারী। তার বাবা ছিলেন একটা সদাগর, মানে জুয়েলারি দোকানদার। আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম, আফ্রিকার রুয়ান্ডা, পূর্ব আফ্রিকার একটা দেশ রুয়ান্ডা, রুয়ান্ডাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, মানে আফ্রিকার সবচেয়ে সুস্থ জান্নাত বলা হয়। খ্রিস্টান রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, হাজার পাহাড়ের রাষ্ট্র। সে রাষ্ট্রে আমি যখন বাংলাদেশ পরিচয় দিলাম তারা ভালোভাবে চিনতে পারছে না, কিন্তু আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম সাথে সাথে ওনাকে চিনে গেল তারা। তার মানে আমাদের দেশের পোস্টার বয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা গ্রাম থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা কি ছিলেন? তুমি যদি মনে করো তুমি বগুড়া শাহজাহানপুরে জন্মগ্রহণ করেছো, গাবতলীতে জন্মগ্রহণ করেছো, কাহারুলে জন্মগ্রহণ করেছো, তোমাকে দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া সম্ভব? এই চিন্তাটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে। তো এখন কথা হচ্ছে যে এই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আমাদেরকে যে প্রচারণা বা যেটা বাস্তবতা সেটা বলল, উল্লেখ করল ডাক্তার, উনি নাবিল নাকি? উনার নাম হয়তো আমার কাছে খেয়াল নাই। যে যাই হোক, সে যেটা বলছে, এখন আপনি আসেন যে তারা পৃথিবীতে যে আগ্রাসন চালাচ্ছে, পৃথিবীতে যে আগ্রাসন বলা হয়, যে এটা পুঁজিবাদী সমাজের যে বন্দোবস্ত, যে ব্যবস্থাপনা, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলা, যে তাদের এই যে যাদেরকে আমরা এত পৃথিবীর এত সেরা অবস্থানে দেখতে পাচ্ছি, আমাদের দেশের মানুষ এবং পৃথিবীর ওয়ার্ল্ডের যে মানুষগুলো আছে, তাদের যে কি বলে? তাদের যে অ্যা কর্মকাণ্ডের জন্য, তাদের যে চাওয়া পাওয়ার জন্য এই পৃথিবীর অন্য একটা শ্রেণী কি পরিস্থিতিতে জীবনযাপন করতেছে, তার একটা ছবি আমি আপনাকে দেখাবো। তারপর কথাগুলা বলবো।
যাই হোক, এই যে ছবি দুটা দেখলেন, একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট এবং পৃথিবীর বড় বড় সম্মানে ভূষিত, এবং পৃথিবীর যেসব দেশে যায় তাকে সকলেই চিনে, বাংলাদেশকে চিনে না, তার মাধ্যমে চিনে। সুন্দর কথা। এরকম সন্তান আমার সমাজের দরকার ছিল হাজার হাজার, লাখ লাখ। হ্যাঁ, ২ জন হোক, ১ জন হোক, সেটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আসেন, যে পরের ছবিটা যেটা দেখছেন সেটা হচ্ছে সেই উগান্ডারই ২ টা শিশু, তাদের খাবারের যে সমস্যা, এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে, হাইতি, তারপরে এটা কি ইয়েমেন, যেখানে শিশুরা খাবার পাচ্ছে না। তাদের, আপনি বাবা-মা হইয়া একটা মানুষকে যে খাবার তুলে দেন মুখে, এত সুখ আহ্লাদ করে পৃথিবীতে, যার একটু ব্যথায় সে একটু পড়ে গেলে আপনি কষ্ট পান, আপনার হৃদয় মানে ফেটে যায়। যার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, সেই শিশুদের খাবারের জন্য তারা একটা আশ্রমে দাঁড়ায় আছে, খাবার দিবে বৃষ্টিতে ভিজে, সে কাঁদতেছে, কাপের মানে সে খাবারের জন্য তার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে, আপনার বাচ্চাকে আপনি দেন বৃষ্টিতে দাঁড়ায় ভিজা, সে খাবার আনতে যাবে, সামান্য একটা খিচুড়ি, যার জন্য সে যুদ্ধ করতেছে, বেঁচে থাকতে চায়, একটু খাবে। আর আমার সমাজের মানুষগুলা বলতেছে যে এরকম একজন নোবেল লরিয়েট, এরকম একজন জ্ঞানী ব্যক্তির জন্য আমাদের দেশকে চিনে। মানলাম চিনে ভাই। আমার দেশে অনেক অনেক সন্তান আছে, তারা এইভাবে জীবনযাপন করতেছে। আমি তার জ্ঞানের বিরোধিতা করি না। আমি তাকে সবচেয়ে ভালোবাসি। সে যদি আমাদের জ্ঞানী লোক হয়, সে আমাদের সমাজকে ডেভেলপ করতে পারবে। সে বিজ্ঞানী হলে দেশকে আরো কিছু দিতে পারবে। আমাদের কোনো সমস্যা নেই। কষ্টটা হচ্ছে এই মানুষগুলা, এই যে মানুষের জীবনকে নিয়ে যারা খেলে, এই যে যুদ্ধ নাম করে এই পৃথিবীতে সাজানো যুদ্ধগুলা তৈরি করা, তাদের অর্থনৈতিক, এই যে আপনি খেয়াল করেন পুঁজিবাদী সমাজ, সেই আমেরিকা ভোগবাদী সমাজ, সাথে ফ্রান্স, সাথে সেই আহ, কি বলে জার্মানি, সেই ইংল্যান্ড, সেই জাপান, সেই চায়না, সেই বড় বড় রাষ্ট্রগুলা যারা আছে, হ্যাঁ, যারা এই ইটালি, যেসব দেশগুলাই পৃথিবীকে শাসন করে, তারা কি বিবেকবান নয়? তাদের বিবেক কি শেষ হয়ে গেছে? তারা পৃথিবীতে ২য় বিশ্বযুদ্ধের পরে তাদের ক্ষমতায় আসার পরে তারা কি করছে? ডেমোক্রেসি সিস্টেম তৈরি করছে। যারা মানে নাই তাদেরকে সে ধ্বংস করে দিছে। তাদের যে টাকা, যেটা বলতেছে ডলার, সেই ডলারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের হত্যা করা হয়েছে, নেতাদেরকে, বড় বড় মানুষগুলাকে শেষ করে দিছে তাদেরকে। এখন আসেন, এই যে বর্তমানে এই যে যারা খাবার পেল না, যাদের মানসিক এই যে সমস্যা, এই বিশ্ব এখন দেখতেছে, কিন্তু এই নিয়ে কথা বলে না, এই নিয়ে কারো কথা বলে নাই। আমি তো এরকম নোবেল লরির চাই না দেশে, যে কিনা তাদের পক্ষে যায় না, তাদের উন্নয়ন চায় না, তাদের জীবন মান চেঞ্জ করতে চায় না, তাদেরকে জীবিকা নির্বাহ করে শুধু জীবনটা বাঁচিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবে সুন্দরভাবে, এইটা এইটুক চাওয়া পৃথিবীতে গণতান্ত্রিক না, এটা প্রকৃতিগতভাবে একটা মানুষের চাওয়া, প্রকৃতির যে আল্লাহর কাছ থেকে আসছে তার চাওয়া। এই যে আমার বাংলাদেশ এত খাবার ফালায়, এত খাদ্য খায়, এত নষ্ট করে, এত এত ভোজন রসিক, অথচ ওই ছেলেগুলা যে যেখানে তাদের খাবারের অভাব, তাদেরকে কি আমাদের দেখার আছে না? দেখার নাই। আল্লাহ পাক সেদিন বিচার করবে মৃত্যুর পরে এই মানুষগুলাকে। আসেন সেই প্রসঙ্গে, কিভাবে এগুলা হচ্ছে। পৃথিবীর রাজা, যে কিনা আমেরিকা, যে বসছে এই পৃথিবীতে, তার কথা না শুনলে আপনার এই পৃথিবীতে বিভিন্ন যে সরকার পতন হয় দেখছেন না, বাংলাদেশে শেখ হাসিনার পতন, আহ, নেপালের রাজা পতন, সরকার পতন, শ্রীলঙ্কার সরকার পতন, যে পরিস্থিতিতে হয়, জনগণ অভ্যুত্থান হয়, অভ্যুত্থানে ধ্বংস হয়ে যায়, ওই সরকার পড়ে যায়। এটা কেন? যখন কিনা ওই সরকারের সাথে তার কোনো বুঝ পরামর্শটা ফাইনালি ভালো হয় না। ঠিক এরকম
আফ্রিকা অঞ্চলে যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যে কিছু দেশগুলো আছে, তারা কি করতেছে? এই বড়, বড় ধনী দানবগুলার সাথে যুদ্ধ করে পারেনি তার অর্থনৈতিক আগায় নিতে, তার জীবনমানকে আগায় নিতে, তার খাদ্যকে নিরাপত্তা দিতে। যে সে ১২ মাস খেতে পারবে অন্তত। তো সেই মানুষগুলার অবস্থা কি হইছে? দেখতে পাইছেন তো। এখন আসলেই এটার কারণটা কি? এটার কারণ হলো ডেমোক্রেসি। যদি পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী আপনি যদি এর একটা শত্রু খুঁজে পান, সেটা হচ্ছে only one ক্যারেক্টার, সেটা হচ্ছে ডেমোক্রেসি, যে নামটা দিছে। এই ডেমোক্রেসি দিয়া পৃথিবীকে গণতন্ত্রের কথা বলা হয়। কিন্তু আসলে গণতন্ত্র না। ধরেন আপনার দেশে ২ টা ২ টা রাজা। এই যে এখন যে নির্বাচন হয় ২ টা দল আছে। তারা একজন সরকার গঠন করবে, আরেকজন বিরোধী দলে যাবে। এই ২ টা দল, আরো দল থাকে কিন্তু এই ২ টা মূল দল। এদেরকে একটা আমেরিকা তাদেরকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। কেন? যে তোমরা নির্বাচন করো, গণতন্ত্রের কথা, জনগণকে নিয়ে তোমরা সরকার গঠন করো। খুব সুন্দর একটা এই সবক। এই সবকে কি করতেছে? ওই সরকার সেখানে স্টিল বাই স্ট্রং হয়ে দাঁড়ায় থাকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেই সব দেশে গণতন্ত্র নাই, আপনার সৌদি আরব দেখেন তো, গণতন্ত্র আসেনি, রাজার মতো দেশ আছে, তাদের সাথে আমেরিকা তাদের সাথে কোয়ালিশন ওইভাবেই করে রাখছে, ওইভাবে তাদের গণতান্ত্রিক আলোচনা করে তাদেরকে সরকার টিকে রাখছে এবং তারা আমেরিকার তাবেদার বর্তমানে, সোজা কথা। আসেন মধ্যপ্রাচ্যে আরো দেশ আছে, কাতার, বাহরাইন, তারপরে এই যে ইরান, বিভিন্ন দেশ আছে, তারা আমেরিকার একটা তাবেদার সিস্টেম হয়েছে। ইরানকে কেন বলা হয়েছে? বলবেন তো ইরান তার তাবেদার না, তাকে ফালাই দিতে চায়। হ্যাঁ, তাকে ফালাই দিতে চায়, এটা ফালানো একটা নাটক। কারণ কি? এটা একটা মূল ভূখণ্ডে যাকে দিয়ে লাভ হয়, যে পার্টিটা তার দেশের জন্য এবং আমেরিকার জন্য লাভ, তাকে সে ওইখানে স্টিল নাও দাঁড় করে রাখে। ঠিক আছে? এখন আমাদেরকে কি দেখাচ্ছে? যে আমরা যে কিছুদিন আগে মধ্যপ্রাচ্য মানে এশিয়াতে যে সরকার পতনগুলা হইছে, এর জন্য সরকারি মানে দেশের জনগণ, বিভিন্ন মিডিয়া সেটাকে দাবি করছে আমেরিকার তন্ত্র। যেমন আমাদের দেশে শেখ হাসিনা নিজেও বলছে, সাদা রঙের মানুষ, সে আমেরিকা চায় না সে ক্ষমতায় থাকুক। এইটা যাতে এস্টাবলিশ না হয় এইসব কথা কারণে তারা ইরানে একটা নতুন প্রযুক্তি নিছে। কি হইছে জানেন? ইরানকে কি করছে? সে আক্রমণ মানে আক্রমণ করে নাই, কিছুই না। সে এমন দেখাইছে ইরানের সরকারের বিরুদ্ধে। কিন্তু আসলেই তলে, তলে সরকারের বিরুদ্ধে না। কারণ ইরানকে দ্বারা এশিয়ার মধ্যপ্রাচ্যের আরো ৩ টা দেশকে ধ্বংস করা হইছে। যাদেরকে এখন লিবিয়া, বেনগাজি, বিভিন্ন অঞ্চল একবারে ধ্বংসের শেষ প্রান্তে, সিরিয়া, এগুলা আর নাই। তাদের অবস্থানকে সেই সরকারগুলা ধ্বংস করে ফেলাইছে। ঠিক আছে? এগুলা কে করে দিছে? সে এই ইরানের মতো দেশ। কেন করছে? কারণ আমেরিকার কি পাইছে? বড় বাহাবা পাইছে। তাদের সাথে থাকছে, তাদের সাথে জীবনযাপন করতেছে। তারা নিজের ওই আধিপত্য বিস্তারের যে এবং ক্ষমতায়নের রাজনীতি এবং পুঁজিবাদী সমাজের জন্য তারা এই অংশে চলে গেছে। তা এতে কি হইছে? এইটা একটা প্রমাণ। এরপরে কি এদেরকে কি দেখাচ্ছে? আমরা তার বিরুদ্ধে তাকে আমরা রাখবো না। কিন্তু আসলে কি সত্যি? না। এখানে দেখেন আমেরিকা যদি চাইতো যে ওরে ফালাই দিতে ১০ মিনিটে সে পইড়া যাবে। কিন্তু সে এটা করে নাই। কিন্তু পুরা নাটকটা সাজিয়ে গেছে। এখন আসেন আমি আরেকটা দেশ দেখাই, সবচেয়ে আ আ মানে আমাদের ২য় বিশ্বযুদ্ধ ৪৭ সালে, ১৯৪৭ সালে যখন হয়, হ্যাঁ, ৪৭ হইছে। তখন পৃথিবীর যে ক্ষমতা নেওয়ার জন্য যে যে যুদ্ধের পরিস্থিতি, যারা যুদ্ধ করছিল, ইংল্যান্ড, ফ্রান্স, ওদিকে জার্মানি, এদিকে রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, এরা খুবই যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু আমেরিকা মাঝখানে এসে কি করলো? তারা বিশাল একটা ক্ষমতা দেখানোর জন্য তাদের একটা রাজনীতি শুরু করলো। কাকে নিয়া? এই নাম হচ্ছে এই যে জাপানকে নিয়া। এই জাপানকে নিয়া তারা কি করলো? ৪০ হইছে। তখন পৃথিবীর যে ক্ষমতা নেওয়ার জন্য যে যুদ্ধের পরিস্থিতি, যারা যুদ্ধ করছিল, ইংল্যান্ড, ফ্রান্স, ওদিকে জার্মানি, এদিকে রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, এরা খুবই যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু আমেরিকা মাঝখানে এসে কি করলো? তারা বিশাল একটা ক্ষমতা দেখানোর জন্য তাদের একটা রাজনীতি শুরু করলো। কাকে নিয়া? এই নাম হচ্ছে এই যে জাপানকে নিয়া। এই জাপানকে নিয়া তারা কি করলো? আহ জাপানের প্রতি তাদের একটা আলোচনা হইছে কিভাবে কি করবে। তার দেশে একটা হিরোশিমা, নাগাসাতে একটা পারমাণবিক বোমা ফালাবে। তার ক্ষমতায়ন পৃথিবী বিশ্ব দেখবে, সকলে তাকে ভয় পেয়ে, যেটা এখনো পর্যন্ত ১০০ বছর প্রায় হয়ে আসছে, তারপরেও সকলে তাকে ভয় পাচ্ছেন। কি কারণে? তার কাছে এমন পারমাণবিক বোমা, এত ক্ষমতা আছে যে তাকে নামানো সম্ভব না। এইজন্য তারা তাদেরকে ক্ষমতায়ন, তাদের কথাই শুনতে হবে, তাদের জাতিসংঘ, তাদের ডেমোক্রেসি, সবকিছু তাদের কাছ থেকে নিতে হইছে। তাদের পণ্য দিয়ে আমাদেরকে কিনতে আছে। এই পরিস্থিতিতে
টোটাল বিশ্বকে সে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান কি করলো, তার কাছ থেকে ধ্বংস হয়েছে, মানে যুদ্ধে পরাজিত হইলো, তার পরাজিত পরে সে ক্ষমতায়ন চলে গেছে পুরা বিশ্বে। আচ্ছা, আপনার কি একবার ভাইবা দেখা উচিত না ঠান্ডা মাথায়? আমাদের কি ভাবা উচিত না যে আমরা যে জাপানের এই ধ্বংস দেখলাম, তাহলে জাপান তো আমেরিকার বিরুদ্ধে ছিল, পরবর্তীতে তৃতীয়, মানে আমাদের তৃতীয় বিশ্ব চলতেছে যেটা, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে যে পৃথিবীটা আসলো, সেই পৃথিবীটা তৃতীয় ওয়ার্ল্ডে তো জাপান সবচেয়ে কারণ যেহেতু আমেরিকার সাথে সে যুদ্ধ করছে, আমার সাথে যদি কোনো লোক শত্রুতা যুদ্ধ করে, তাহলে তারপরে যখন আমি জয়ী হব, পরবর্তীতে তো তাকে আমি নিশ্চিহ্ন রাখবো না, তাকে উন্নয়ন তো দূরের কথা, তাকে পৃথিবীর কোনো ভালো প্লাসে রাখবো না। দেখেন, G7-এর ভিতরে বা G3, পৃথিবীর যে মহাশক্তির মধ্যে 3-7 জনের মধ্যে জাপান একজন রাখছে। তাকে এতটুকু উন্নত করতে দিছে যে এই উন্নয়ন করার পরে সে পৃথিবীতে আর এখন উন্নয়ন করার তার জায়গা নাই। এই পরিস্থিতি তার আছে। আমাদের এশিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সে পৃথিবীর সেরা একটা দেশ। এই পর্যায়ে জাপান। আপনি চিন্তা করা যায় তারা কোথায় গেছে জাপানিরা? এখন বলে তারা জিতছে, তারা জ্ঞানী জ্ঞানী, তারা পরিশ্রমী। তারা কি পরিশ্রমী? এটা পরিশ্রমী, জাপানিরা পরিশ্রমী। আরে তোরা কুদাল দি, হ্যাঁ তুই তো জাপানি, তোকে আমি কুদাল দিব, তুই মাটি কাট, 2 উড়া, দেখা যাবে তুই কতটুকু। আমি বলবেন মাটি কাটলে উন্নয়ন করা যায় না, না মাটি কাটলে উন্নয়ন করে না, পরিশ্রমী তারা। এইভাবে তুমি টেকনোলজি দিয়ে পরিশ্রমী হয়েছে, টেকনোলজি অন্য মানুষের কাছে, কিন্তু তোমার কাছে দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর এই যে বড় বড় মোসাদের কাহিনী আছে না, তারা এই যে যেমন ইসরায়েল, তারা তাদেরকে দেয়, তারা ওইভাবে চলতেছে। তো এটা তো না, মানে এটা হলো এই ধার করা এবং বিভিন্ন জায়গা থেকে নেওয়া এবং আরেকজনের পাওয়ার দিয়ে সেই দেশকেও ডেভেলপ করা, এগুলো তারা করছে, কইরা তারা হয়ে গেছে পৃথিবীর সারা জায়গায় গিয়ে আরামায় এসে জীবনযাপন করে। এই হলো আমাদের দেশ। এখন এই যে পৃথিবীতে কেন সংকট, এটাও তো বোঝার দরকার। ধরেন আপনার 5টা পরিবার আছে, আপনার চাচা, আপনার ভাই, আপনার সমস্ত 5 ভাই, তারা আপনারা ধরেন 5 ভাইয়ের এখন 5টা সম্পদ আছে, বাজারে 5টা দোকান আছে। ধরে নেন এক ভাই কোনো কারণে বুদ্ধি কইরা তার একটু ইনকাম বাদ সব কিছু করার পরে সে বেশি কিছু কইরা ওই যে ভাইটা ইনকাম কমে গেল, তাকে কি করলেন, আপনি তারকে বুঝাই টুঝা তার দোকানটা কিনে নিয়ে নিলেন বা বুঝাই নিয়ে নিলেন যে কোনো জালিয়াতির মাধ্যমে, যেভাবে হোক, তাতে গেলো সে দরিদ্র হয়ে গেল, সে তখন খাবার পায় না, তার পরিবার ওইখান থেকে বের হয়ে অন্য জায়গায় গার্মেন্টসে চাকরি করতে হইতেছে, কষ্ট করতে হয়। ঠিক সেম পজিশনে আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমার যে কোনো উন্নতি, যে ভোগবাদী সমাজ যারা ক্ষমতায়নের সাথে টক্কর দিতে পারে, লড়াই, ওই যে যেমন পৃথিবী বিশ্ব যেরকম, আমাদের দেশের রাজনীতি তো এরকম বড় 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 দলগুলা যারা টাকাওয়ালা, পয়সা জমিদার, তারাই দেশের ক্ষমতায়ন, তারাই দেশের সমস্যা সমাধান করে থাকে, তারাই বসে থাকে, তারাই বিচার করে, অন্যায় বিচার, ন্যায় বিচার কোনো কিছু বোঝার বিষয় না, সব কিছু তারাই করবে। ঠিক এরকম গরিব মানুষগুলা শুধু দাঁড়ায় দাঁড়ায় মাইর খাইয়া শুধু দেখতে পারে, চলতে পারে, তার কোনো ফ্ল্যাট নাই, সেটা নিয়ে প্রতিবাদ করে না, অথচ একটা মন্ত্রীর পিএসের 1000 কোটি টাকার গাড়ি চালায়, তার দামি দামি ফ্ল্যাট আছে, ঠিক আছে? তো এইগুলা বলতে গেলে তো আরেক ধরনের। তো এখন আসেন যে ওই অঞ্চলে যে এভাবে করছে, করার পরে দেখা গেছে কি, আফ্রিকার যে নেশন আছে বা আফ্রিকার যে একটা আফ্রিকা মহাদেশ, সেইখানে কি করছে তারা আগ্রাসনবাদ। কারণ ওইখানে আপনি মজার সবচেয়ে মজা না, মানে সত্যিকার বুঝতে যদি যান, আপনি শুধু নিজের প্রশ্ন করে দেখেন, যেই মাটিতে স্বর্ণ পাওয়া যায় ও যেই অঞ্চলের মাটির মধ্যে আল্লাহ পাক স্বর্ণ রেখে দিছে, স্বর্ণের খনি, সেই অঞ্চলের মানুষ ভাত পায় না, সবচেয়ে দরিদ্র গরিব। এটা কি ভাবা যায়? আপনার দেশে কি মাটি আছে? আপনি গ্যাস বেচে কোটি কোটি টাকা, গ্যাসের মূল্য কি স্বর্ণের মতো? স্বর্ণের মজুদ কত দাম, স্বর্ণের ভরির দাম কত? তাই তারা কি করতেছে, তাদের কাছে কারণ কি, তাদের ওইখানে এমন রাজনীতির চাল দিয়ে রাখছে বিশ্ব, যারা এইগুলা একত্রিত হয়েছে, শয়তানগুলা একসাথে বৈশা, ডেবিল যারা, এরা একসাথে বসছে, বসে এরা কি করতেছে, ওদেরকে কিভাবে ঠকানো যায়, ওদের জমির থেকে এইভাবে ওদেরকে দাস হিসেবে পালন করতেছেন। এদেরকে আফ্রিকা হয়তো 2-3টা দেশকে খুবই, যারা একটু ভালো ক্ষমতাধর, এদেরকে একটা রাজ্য দিয়া, ইউরোপের মতো জীবনযাপন দিয়া, বাকি দেশগুলোকে দরিদ্র সীমা শেষ লেভেলে রেখে, ওই যে বাচ্চাদের ছবি দেখাইলাম, যারা খাদ্যর জন্য দাঁড়ায় আছে, এই রকম মানবিকতা তারা আছে এখন, বুঝতে পারছেন? কারণ ওইখানকার সমস্ত জিনিসটা আপনারা কাইরা নিয়ে আসে পড়তেছেন, তাদেরকে না দিছেন আধুনিক জগতে উঠতে, না দিছেন স্যাটেলাইট ফিট করতে, না দিছেন তাদেরকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হইতে, সব কিছু, তাকে দরিদ্রতা সীমায় রাখলে কি হয়, সে চাষি হবে, সে কাজ করবে আপনার খেতে আইসা, যদি তার নিজের ক্ষেত না থাকে। এই তো পজিশন করছে। তো এইগুলা দিয়ে তারা এখন দরিদ্র সীমায় চলে গেছে। এখন এই নিয়ে পৃথিবীর বিশ্বে যেই 2-4 জন নেতা কথা বলছিল বা যারা বুঝতো, তাদেরকেও পৃথিবীতে
ভালোভাবে বিদায় হয় না তাদেরকে বিভিন্ন রাস্তায়। তা আমার কথা হচ্ছে কি যে আমরা সমাজ ব্যবস্থাপনায় ভরণায় অর্গানাইজ যেটা চায়, ওয়ার্ল্ড যেটা চায়, সে যেটা করতে চায় সেটাই পৃথিবীতে হবে। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে হয়তো আল্লাহ তার রিজন চেঞ্জ করে। আল্লাহ যখন পরিস্থিতির সব মানুষের প্রতি যার দয়া আছে, মানুষ যখন তার আল্লাহ পাক যেভাবে মানুষকে চলার জন্য একটা রাস্তা দিবে, সেই পথে আবার একটা সময় প্ল্যান চেঞ্জ হবে। এর আগে হয়তো আমরা কেউই এই প্ল্যান চেঞ্জ করতে পারতেছি না। এখন সমস্যা হচ্ছে তাইলে এই যে ডেমোক্রেসি আপনার আমার জন্য ডেমোক্রেসি। কেন ডেমোক্রেসি? কি হবে ডেমোক্রেসি দিয়ে? ডেমোক্রেসি কি আমাদেরকে একমাত্র ভাগ্য উন্নয়নের না, আমাদের ভাগ্য উন্নয়নের জন্য একজনের সুদৃষ্টি দরকার। সেটা কি? আমেরিকার সুদৃষ্টি দরকার। যে সে পৃথিবীর রাজা, ভাই তুমি আমার জন্য পৃথিবীর যেখানে যাই হোক আমার জন্য অনেক কিছু ব্যবস্থা করো, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে দাও, আমাদেরকে বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট একদম তিলোত্তমা করে দাও নগরী, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, বিশাল বাগান ভরা সব ফলাদি থাকবে, ঝর্ণা থাকবে, সব কিছু থাকবে। এগুলোর জন্য আমেরিকার সুদৃষ্টি ছাড়া আমাদের পৃথিবী, আমার এই বাংলাদেশ চেঞ্জ হবে না, কারণ বর্তমান ভৌগোলিক অবস্থান এটাই। আর এইটা যারা বুঝতে পারছে, যারা তার সাথে রিলেশন করতে পারছে, সেই ব্যক্তিদের মাধ্যমে দেশটা ডেভেলপ হয়ে গেছে। এইখানে সবচেয়ে আজ হয়তো বিগত সরকার পতনের 16 মাস চলতেছে, সেটা আমি ওই যে প্রথমেই যে আমাদের নোবেল জয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের কথা বলতেছি, কারণ সে এতটুকুই ক্ষমতাশীল কি তা শুনতে পাইছেন, সে কত বড় ক্ষমতায়। তো তার সম্মান কত দূর, সব কিছু মিলায় যখন পাইছি তখন আমি খুঁজে দেখতেছি যে সে যে পরিস্থিতি নিয়ে সমাজকে ডেভেলপ করতে চাইতেছিল, সেটা আমার দেশের জন্য না, এই দেশের মানুষের জন্য করে নাই। তাহলে 14 মাসে অন্তত সে একটা হইলো পদক্ষেপ জনগণ উপকৃত হইতো, তা করে দিয়ে যেত। এইখানে সে আরও ট্যাক্স ভ্যাট এগুলা বাড়াই দিয়ে গেছে, সরকারের ঝুলি বড় হবে সেটার ব্যবস্থা, ওইখান থেকে লুটপাট করতে পারবে এই ব্যবস্থাপনা, নির্বাচন দিয়া কোন লুটেরা মাফিয়া কারা কারা আসতেছে তাও তো জানি না, কোন দলটা কি করবে তাও জান, তাদেরকে বসাই দেন, জনগণের ভোট দেওয়ার উদ্বুদ্ধ তাদের, কারণ তাদেরকে রাখা হয়েছে তুমি খালি আইসা একটা সাইন দিবা টাকা। ওই যে যেমন কেমন আছে অশিক্ষিত একজন লোক, সে একজন শিক্ষিত মানুষের কাছে তার জমি সে লিখে নিতেছে না কি করতেছে, সে খালি সাইন দেওয়া হইতেছে যে সাইন দিতে থাকো, এখানে দিতে থাক, আর নিয়ে এই ওরে 10 কেজি চাল দে, ওরে ওই মুরগি দে, ওরে একটা দিয়া দে, বাসায় যেয়ে খাও, কিন্তু 2 দিন পরে গিয়া দেখা যাচ্ছে তার জমি জমা সব সে লিখে নিছে। তা আমাদের তো এরকমই, আমাদের 5 বছরের জন্য আমাদের সব লিখে নিব, একদিনের ভোট দিছে, আমরা গিয়ে একটা ভোট দিব, তারা এটা লিখে নিয়ে তাদের মতো জীবন চালাইবো, তারা বড় লোক হইব, তারা জনগণের খাবার টাবার নিয়ে তারা সেরা অবস্থানে যাব, এদেরকে দেওয়ার দরকার নেই, তারা তাদের মতো, আমরা আমাদের মতো পরিশ্রম করব, প্রতিদিন আপনাদেরকে ভ্যাট ট্যাক্স দিতে থাকবো, আপনাদের পোশাকার বড় হইতে থাকবে, এই তো আমাদের জীবন। আপনারা সুবিধা মাত্র কি ইলেকট্রিসিটি এইটা দিয়া রাখছেন, এইগুলার থেকে টাকা নিতে থাকবেন জমি রেজিস্ট্রি করতে। আমাদের স্বাভাবিক সিভিল রেঞ্জের একটা জমি 5 বার রেজিস্ট্রি হইলে দেখা গেছে ওই জমির এই মূল টাকা সরকার নিয়ে গেছে গা। হ্যাঁ, এই পর্যায়ে আপনি যদি দিয়া দেখেন, জমির মূল্যের চেয়ে 3 গুণ টাকা সে নিয়ে গেছে গা। তার মানে জনগণের কাছে জমি দিয়া রেখা সে আরো ভালো হইছে, বুঝছেন না? সরকারের কাছে লিজ দিলে 100 বছরের লোকে সে তো আর টাকা পাইতো না। তো সেই লিজের সিস্টেমটাই ভালো ছিল। আমাদের এই রেজিস্ট্রি সিস্টেমটা আমাদের দরকার নাই। কারণ এই রেজিস্ট্রি সিস্টেম করতে গিয়ে আমাদের এই যে একের পর এক বিক্রি করে একেকজন মানুষ, একেক মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে কি করতেছে, খালি এই ভ্যাট ট্যাক্স দিতেছে। হ্যাঁ, সরকার নাকি লাগে, এখানে আমলারা মন্ত্রীরা সকলেই খাচ্ছে। আচ্ছা, তো এখন আসেন যে এই ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে এমন একটা জায়গায় নিয়ে আরও কথা বলছি, ডেমোক্রেসি হচ্ছে যে সকল মানুষকে নিয়ে, রাজা যেমন আগে, রাজা এখানে ভুল আছে রাজাদের, রাজারা কি করতো নিজের পাক পেয়াদা একটা সুঠাম দেখি এগুলারে যোদ্ধা তৈরি করা, তার একটা বাহিনী তৈরি করা, এলাকার যত গ্রামের এবং এক দেশ থেকে আরেক দেশ যত বর্গা চাষি ছিল তাদেরকে সে এই যুদ্ধের মাধ্যমে, তাদেরকে হত্যার মাধ্যমে এবং দখলদারিত্ব করে তাদের এই এই যে বীজ, তাদের শস্য, তাদের সব কিছু কেড়ে নিত, তাদের নারীদেরকে ভোগ করতো, এইগুলা করতো। তো এটা করতে করতে এরকম কয়েকশো বছর চলছে। এটা কিন্তু পরবর্তীতে আইসা এই যে বিশ্বযুদ্ধ হইল,
তারপরে থেকে এই ডেমোক্রেসি চলে আসলো, আমেরিকা ডেমোক্রেসি সিস্টেমটা আমাদেরকে দিয়ে দিল। কি হলো যে তোমরা ডেমোক্রেসি নাও, তোমরা ভাই ভাই দুই দল করবা, এক ভাই আরেক ভাইয়ের বিচার করতে পারবা না, কিন্তু বিচারটা করবো তৃতীয় পক্ষ এসে, ঠিক আছে? তো তৃতীয় পক্ষ কেমন? এই যে তারা আমেরিকা, যারা কিনা এখন আমাদের দেশে ধরেন বিএনপি আওয়ামী লীগ, এখন হয়তো আওয়ামী লীগ না, এখন আবার চলে আসতেছে জামাত আর বিএনপি, এখন একজন সরকার গঠন করবে, আরেকজনে বিরোধী দলে যাবে। এখন যখন সিস্টেমটা কি হবো, 5 ইয়ার্স তারা তো এই দেশে যে এই জনগণের নাম বলে যে পরিমাণ টাকা মন্ত্রী এমপিরা কামাবে, যে পরিমাণ অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্ট করবে, তারা যে টাকাগুলো তার ছেলে মেয়ের জন্য, তার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজন যারা আছে ভালো, তাদের নিজস্ব কাছের যারা আছে তাদেরকে কি করব, আমলারা তাদের বাচ্চাদেরকে কি করব, পৃথিবীর সর্বোচ্চ উন্নত রাষ্ট্রগুলো তাদের পড়াশোনার জন্য তাদেরকে ওইখানে শিপমেন্ট করাবে, তাদের ভর্তি করাবে। এটাও আবার ওইসব দেশ কি করতেছে, টাকা ইনকাম করতেছে, তার বিজনেস হইতেছে, ওইখানে তাদেরকে পাঠাই দিয়ে জীবনমানের জন্য। এই দেশের নোংরা কারণে আপনি খেয়াল করছেন 24শে জুলাই একজন মন্ত্রীর এমপির ছেলে কেউ মারা যায় নাই, একজন বিরোধী দলেরও কোনো নেতার কোনো বাড়ির কেউ কেউ মারা যায় নাই। মারা গেছে কি সাধারণ রিক্সাওয়ালার ছেলে, অমুক বাড়ির একজন গার্মেন্টসের ছেলে, অমুক একটা পড়াশোনা করছে সে মারা গেছে, এরকম অল্প কিছু। ভার্সিটিতে পড়তে এসে গরিব দুঃখীর ছেলে খুব কষ্ট করে পড়েছে, সে এসে গুলি খেয়ে মারা গেছে। এই তো তারা মারা গেছে কারণ এরা বিদেশ যেতে পারে না। এখন পজিশন আপনার আমার ছেলের মতো যেতে পারেন অধিকাংশ, তারা যে ওই যে 300 আসন নিয়ে নিছে। এখন আসেন এই যে পরিস্থিতিটা তারা সৃষ্টি করলো, এই মানুষগুলো যখন তারা ডিবেট করে, তারা অর্থ ইনকাম করলো, করার পরে এই টাকাটা তো এই দেশে তাদের সে অজস্র কয়টুক সম্পদ করবো, যেটুক করার করছে, ইন্ডাস্ট্রি করছে অনেক কিছু, এরপরে তো আর তো পাওয়া যায় না, বউ বাচ্চা সব তো বিদেশ পাঠাইছে, তাদেরকে দেখভাল করার জন্য তো ওই দেশে একটা সেট দরকার। তখন দেখা গেছে সে কানাডা একটা সেট করছে, ওই যে কয় না বেগম পাড়া, তো এরকম কিছু পাড়া তৈরি করে ফেলায়, তো ওইখানে কিছু ইন্ডাস্ট্রি করে, ওইখানে কিছু ব্যবসা বাণিজ্য করে। এখন ওইখানে কিছু উন্নত রাষ্ট্রগুলা তাদের এই এই ইনকামের টাকা ওইখানে নেওয়ার জন্য একটা প্রসেস দেয়, তোমরা আনো আইনা এখানে কাজ করো, খুব সুন্দর একটা দিল। যখন 5 ইয়ার যায় বা 10 ইয়ার যায় বা 15 বছর, শেখ হাসিনার মতো 16 বছর যাওয়ার পরে কি হয়, হঠাৎ করে ওই সরকারটা পতন হয়ে যায়। পতন হলো ওই পাওয়ার কিন্তু অলরেডি ওই মন্ত্রীরও না, সকলে আপনি খেয়াল করেন আওয়ামী লীগের যতগুলা পাওয়ার আছিল, পাওয়ার শিল্ডের নেতা এত কিছু করছে, এত ক্ষমতা দেখাইছে, এত তাদের এখন খাওয়া দাওয়া, তাদের জীবনমান টাকায় দেখেন কোথায় আছে। হ্যাঁ, তারা টাকা কামাইছে, এগুলো বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় রাখছে। এখন তারা প্রকাশ্যে এসে উঠাইতে পারে না, সব কিছু যা আছে যে কতটুকু পারে সেটা সরকারই ভালো জানে, বাকিগুলা খুব বেশি পারে না। এবং ওইসব দেশে অ্যাসেট করছে, সেই অ্যাসেটগুলাও যে সে আনবে সেটাও হয় না, ওই অ্যাসেট তো ওই দেশের হয়ে যায়। তাইলে আপনি মজার খেলাটা হয়েছে এই জায়গায় যে এখানে একটা জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে বিদেশিরা আমাদের কাছ থেকে এখন আর পাইক পেয়াদা বা ওই যে যেমন ইংল্যান্ডের উপনিবেশিকতা ছিল না, লর্ডরা থাকতো, তারা আমাদের এখান থেকে জাহাজ বইরা সমস্ত হীরা জহরত নিয়ে যেত, সব ইনকাম কইরা কার্য করে বাণিজ্য করতে আসছে নাম কইরা, সেইভাবে নিত, তখন দেখা যাইতো। এবং এই দেশের মানুষের শাসন করতো, মারতো, ধরতো, বিভিন্ন সময় বিচার করতে হইতো, ধরে নিয়ে যাইতো। তো এখন কিন্তু সেটা নাই। এখন কি হয়েছে, বাবা তোমার দেশে আমি যাবো না, তোমার দেশে আমার একজন ব্যক্তি পাঠাই দিব, সে শুধু বসে বসে দেখবে। কত উন্নত চিন্তাধারায় তারা আমাদেরকে ডেমোক্রেসিটা দিছে, যে তোমাদের সাথে আমাদের না, তোমার ইনকাম তুমি করো, তোমারটা তুমি মারো, তুমি যা মন চায় করো, বিচার জনগণই আবার আরেক দল করবে, তোমার টাকা আমার দেশে এসে শিপমেন্ট হয়ে যাব। এরপরে গিয়ে আমার আমার ওনার দেশ ডেভেলপ হবে। কারণ ওনার দেশে টাকা কেন দরকার, এটা কারণ আছে, সেটা বলে দিই। কারণ তারা উন্নতির চরম শিখরে আছে। আপনি ধরে নেন ম্যানহাটন, যেটা সবচেয়ে দামি এরিয়া এদের, ধরে নেন নিউ ইয়র্ক, এইসব অঞ্চলে, আপনার এই অঞ্চলে আপনি একটা যান, আপনি দরিদ্র বা ওদের দেশে যে যে অঞ্চলগুলো একটু আমরা দরিদ্র বলি না, আমাদের ওদের চোখে দরিদ্র, যে ম্যানহাটন যে ধরনের বা ওই যে নিউ ইয়র্ক যেরকম দামি এলাকা, ওই এলাকার থেকে অন্য একটা এরিয়া আপনার দাম কম। দেখা গেছে ওইখানে 5 কোটি টাকা হলে বাড়ি পাওয়া যায়, আর ওইখানে একটা ফ্ল্যাটও 50 কোটি টাকা মিলে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওই দেশের জনগণটা কিরকম, ওদের দেশের জনগণ এক সময় হয়তো পরিশ্রম কাজকর্ম কইরা করছে না, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে তারা প্রচুরই বুদ্ধিমত্তা, এই সেই ইন্ডাস্ট্রিয়াল জোন, এই সেই কইরা তারা পৃথিবীর সেরা ইনকামের রাস্তা কইরা তার দেশে কি করছে, বড় বড় সব চেম্বার কমার্স সব কিছু নিয়ে নিছে একবারে তার দেশে। ওইখানে পৃথিবীর সমস্ত লোক নামতে হয় ওইখানে, তার যে একটা অ্যাপার্টমেন্ট আছে বা তার একটা ফ্ল্যাট আছে, সরকারের একটা ফ্ল্যাট করে দেয়, তার যে জনগণের যে ইয়ে আছে, এগুলা সব সরকারের দায়িত্বে নিয়ে নিচ্ছে। এগুলা কি করতেছে, ভাড়া পেতেছে কোটি কোটি টাকা, এগুলা রেস্টুরেন্ট চলতেছে কোটি কোটি টাকা, পোশাক চলতেছে, তাদের পিছনে বাংলাদেশের রাজনীতি রিজম চেঞ্জ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হইতেছে ওদের পিছনে, ওই দেশের জনগণ যারা। তো তারা কি, তারা হইলো খায় ঘুরে, দেখবেন আমেরিকার মানুষগুলো ইয়া মোটা, তারা তাদের খাইতে খাইতে তারা লড়তে পারে না, এরকম স্বাস্থ্য সুস্থ
হয়ে গেছে সব মহিলা বেটা। এখন ধনী হয়ে গেছে। তাদের এখন পড়াশোনা করে ওই যে হার্ভার্ডে যায়, অমুক বিশ্ববিদ্যালয়ে যায়, টরেন্টোতে যায়, বিভিন্ন জায়গায় যায় বইসা থাকে। তারা ৩ মাস ভ্যাকেন্সি কাটায়। তারা বিভিন্ন দেশ ঘুরতে আসে, ট্যুরিজম প্যাকেজ। তাদের দেশে দেন পৃথিবী, আমার দেশে ট্যুরিজমের আছে, বিশাল জাহাজ আইব, পুরা পৃথিবী ঘুরবে। ওদের দেশে আছে, ইউরোপে আছে। চিন্তা করছেন আপনি? তাদের দেশে জাহাজ ওঠে, ৬ মাস নাকি বিভিন্ন দেশ ঘুরে তারা। তাদের ওইটার ভিতরে বাড়ি, ওইটার ভিতর খাবার, ওইটার ভিতর আনন্দ ফুর্তি, মদ, বিয়ার সব আছে আনন্দ। পৃথিবীর জান্নাত বানায় নিছে আর ওইখানে থাকতেছে। তো এইগুলা করে তাদের অর্থ পায় কই? তারা ওই যে তাদের বড়, বড় অ্যাসেট করছে। আপনার নিউ ইয়র্কে একটা হোটেল থাকলে কত লক্ষ টাকা লাগবো, হ্যাঁ? ৫ দিনের জন্য গেলে। খাবার খাইবেন, এটি দিয়ে আসবেন। তারপরে দেশে আসবেন। এখন মজার বিষয় হলো এদের এনে আপনার যাইতেই হয় বড়, বড় আপনার পৃথিবীর চিন্তা করেন আমগো দেশে ৩০০ এমপি যদি একবার কইরাও সে ওই দেশে যায় ৩০০ দিন যাইতে হয়। ওখানে ৫ দিন থাকছে। এই পৃথিবীর ২০০ দেশের মতো আছে। সকল দেশের লোক ওই দেশে যাইতে হইতাছে। কি মনে করতেছেন তাদের অবস্থানটা? কেন? ওইখানে জাতিসংঘ, ওইখানে বিশ্বব্যাংক সবকিছু নিয়ে তারা বসায় রাখছে। তাতে আপনার লবি করতে হইব, তা আপনার ক্ষমতায় আসতে হইলে, দৌড়াইতে হইলে, সবকিছু নিয়ে বিজনেস করতে হইলে, ডলার ইনভেস্ট করতে হইলে, ডলার ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারতেছেন না ওয়ার্ল্ডে সবকিছুতে। এখন তারা এই যে টাকা নিয়ে তাদের একটা জায়গায় তারা সবচেয়ে ভালো, সেটা কি জানেন? তার জাতির জন্য সেই সরকার ভালো। তার জাতি সবচেয়ে আরামে আছে। তার জাতি কোনো ধরনের কষ্টে নাই। তাদের খাদ্যের অভাব নাই, তাদের প্রয়োজনের অভাব নেই, তাদের পাওনা-দাওনা সবকিছু তাদের কাছে আছে। তাদের কাছে এমন জিনিস আছে যেটা তাদের সুখ, শান্তি সবকিছু ব্যবস্থা করে দেয়। দেখেন সুখের কথা কই, মানুষের কি নারীতে একটা সুখ, মদে একটু সুখ, আর এই খারাপ কাজগুলোর মধ্যে কিন্তু সুখ বেশি। মানে সুখ অনুভূতি করে সে। আর কোরআন কিন্তু সুখ বলে নাই, বলছে সন্তুষ্টি আছে। হ্যাঁ? মানবের জন্য সন্তুষ্টিতে মানুষ খুঁজে ইয়ে যে বিভিন্ন ধর্মী বিভিন্ন মানুষ সকলে সুখ খুঁজে। তা সুখ খোঁজাটা ধরে নেন, এটা সুখ ঠিক আছে। সুখ লাগে। যেমন আমি আজকে যদি আমার যদি চাকরি করি, সকালে যদি বৃষ্টি হয়, আমি যদি ঐদিন ডিউটিতে না যাই, সব ফোন আসে, "আজকে আসার দরকার নাই, তোমার ছুটি।" তাইলে আমি কিন্তু সুখ অনুভূতি করি। এরকম একটা সুখ। বিয়ে করলে যে সুখ পাওয়া যায়। এখন এই যে সুখটা এই আমেরিকানরা, ইউরোপিয়ানরা কোথায় যায় জানেন? এই যে আপনি বেশি দূর না যান, এশিয়াতে আসে কি? এই যে আমাদের থাইল্যান্ড পতিতার দেশ। পুরা দেশ পতিতার উপরে নির্ভর করতেছে। আর খাবার বেচে আর হইলো পতিতালয়। চিকিৎসা আছে, আছে। কিন্তু ওরা কিভাবে ডেভেলপ? ওদের এখানে কি পৃথিবীর ইউরোপের অন্যান্য দেশ সবাই টাকা ডলার-টলার নিয়ে এখানে ভাঙ্গে। দেখবেন একেকটা বেটা আসতেছে। আপনি যখন ওই দেশে নামবেন তখন দেখবেন একটা মেয়ে তার বয়স ১৬-২০ হবে, ২৪ হবে ইয়ং, হ্যাঁ? আর বেটা তার বাপের বয়সী মুরুব্বি। তারে হাত ধইরা রাস্তা দিয়ে ঘুরতে এসে তার বাড়িতে নাকি সে থাকে। সে ওইখানে আসছে ওই ইউরোপিয়ান, রাশিয়ান, আমেরিকান যত পৃথিবীর উন্নত দেশ এখানে মিডল ইস্টেরও আছে যারা এই যায়। মিডল ইস্টেরও বহুত শেখের আছে। এরা যাইয়া কি করে ওই নারীর সাথে ভোগ করতেছে। তার তো টাকা অভাব নাই। কারণ সরকার তাকে প্রতি মাসে সে কাজ না করলে তাকে দেয়। এই মানে তার চলার খরচ যে টাকা আমাদের দেশে ৩ মাস খাইতে পারবো। বুঝতে পারছেন? এত পরিমাণে একটা লুকরে দেয়। ৩ মাস ৪ মাস চলতে পারবো তার ওই টাকায়। তাই এই যে পৃথিবীর যে গ্লোবালাইজ যে কার্যক্রম যে ব্যবস্থাপনা তারা করে রাখছে, এটারে পুঁজিবাদী সমাজ বলে। তারা পুঁজিবাদী করতেছে, তাদের অর্থনৈতিককে ডেভেলপ করতেছে, ঘরে বইরে নিতেছে, তার অবস্থানকে ডেভেলপ একটার পর একটা করতেছে, বড়, বড় অট্টালিকা তৈরি করতেছে শেখরাও। এখানে শুধু তারা না বড়, বড় বিভিন্ন সেক্টরের লোক আছে, আরাবিয়ানরা আছে। বড়, বড় প্রাচ্যের লোক আছে সকলেই। এশিয়ার কিছু লোক আছে, তারা কাজ করতেছে। বড়, বড় অ ব্যবসায়ী যারা তাদের জীবনমান, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে, তারা সমাজ নিয়ন্ত্রণ করে। এখন আসেন এই যে নিয়ন্ত্রণকারীরা ঢুকছে এই সমাজ ডেভেলপ করতে, তাইলে এই যে নির্বাচন করবেন, এই যে ডেমোক্রেসি যেটা বলতেছেন যা মুক্তির উপায় দেখবেন সুশীল সমাজের একটা শ্রেণী আছে যারা ডেমোক্রেসি বলে ১২ মাস দেখবেন মুখ দিয়ে ফেনা উঠে ফেলাইতেছে ২৪ ঘন্টা খালি ডেমোক্রেসি কেন? কারণ ওই যে আমেরিকার বীজ তার ভিতরে আমেরিকার তার দিয়ে রাখছে যে তুমি শুধু এগুলা নিয়ে কথা বলবা, তোমার কাজ এটা। তো আসলে কি আমি এগুলা যে ভালো হইতো তার পক্ষে থাকতাম। আসলে এটা আমাদের জন্য ভালো না। ওই যে ১ম ভিডিও দেখেছিলাম না? এই কষ্টটা এখানে জড়িত আছে। তাই এইজন্য বলি আমাদের সমাজ ব্যবস্থাপনা কান্না চলে আসার মতো কষ্ট। তবে এই মানুষ বিভিন্ন প্ল্যান করবেই। মানুষ বিভিন্ন প্ল্যান জয়ী হওয়ার জন্য দেখেন আমি একটা মানুষ, আপনি একটা মানুষ। চিন্তা করে দেখেন কখনো কোনোদিন আমরা কি
কাউকে বলি যে, "তুমি তোমার মতো চলো, তুমি আমাদের সাথে এরকম কিছু এই যে আমি যে একটা ভুল করছি বা আমি একটা অন্যায় করছি আমি নিজে স্বীকার করি। আমি বলতে চাই এই কারণে হয় না, ওই কারণে হইছে।" মানে বুঝাই দিতে চাই এই অন্যায়টা আমার জন্য না, অন্যটা তোমার জন্য করছি। তুমি যেভাবে আমার করতে বলছো আমি ওই জন্য করছি। এই যে আলোচনাগুলা আমি আপনাদের সাথে করি, এই বিষয়গুলা নিজেই যদি সংশোধন নাই ওদেরকে দোষ দিয়ে লাভ কি? আমার সমাজ, আমি মানুষ হিসেবে সংশোধন, কারণ আল্লাহ চায় সৃষ্টিকর্তা মানুষ পৃথিবী তাকেও তৈরি করছে, আমাদের তৈরি করছে। বুদ্ধি জ্ঞানও সে সকলকেই দিছে। কেউ অন্যভাবে খাটাচ্ছে। তো আসলে আমাদের এই পৃথিবীটা তো একটা ভ্রমণকাল সময়। আমরা খুব বেশি ভালো থাকবো তাও না। সুখ, শান্তি, অশান্তি সবকিছু মিলিয়ে থাকবো। তবে এইখানে কেউই সুখী বলবে এরকম মানুষ নাই। তারা যে সুখী সেটাও না। তারা দেখেন সুখী যদি তারা হইতো তাইলে পৃথিবীর সুখী দেশ যেটার বলে গ্রিনল্যান্ড, ফি উম আ তারপর নরওয়ে, সুখী দেশের যে কাতারে এদের আত্মহত্যা প্রবণ সবচেয়ে বেশি। এদের দেশে কোনো কাজই নাই। সে কি করবে? তার এ মানে আপনি দেখেন, আপনার যদি সকালে এম্বিশন কোনো কাজ না থাকে, একটা কাজ বলতে কি বুঝি? ধরেন আপনি একটা ডিউটি করেন, চাকরি করেন, একটা পিয়নের চাকরি করেন বা আপনি একটা অফিসার বা আপনি একটা ডাক্তার, আপনি বা একটা ইঞ্জিনিয়ার, আপনি যেকোনো কাজ করেন। আপনার যদি এই কাজ করার আগে আপনার পরিবারের যে চাহিদাগুলো আছে, এগুলা প্রতিদিন ধরেন আপনার এক ব্যাগ খাবার সবকিছু চলে আসছে। গাড়ি চলে আসছে একটা বড় খুব উন্নত মানের গাড়ি। আবার চলে আসছে ধরে নেন একটা কি বলে এটার নাম? এই ধরেন আপনার একটা অ্যাপার্টমেন্ট। সবচেয়ে মনমুগ্ধকর অ্যাপার্টমেন্ট। মন চাইলে চেঞ্জ করতে পারেন। সরকার আপনাকে দিয়ে দিছে। আপনি সরকারের কাছে গভর্নমেন্টের, কারণ সব তো গভর্নমেন্টের কাছে। আমি এই অ্যাপার্টমেন্টে থাকব না, এটা ঠিক আছে আমি দিয়ে দিয়েছি। আপনার কাজ করে শুরু। তখন আপনি কি কাজ করবেন? আপনি তো সুখী। চাইতেই সব পান। নারী সেটা পান, মদ সেটা পান। যেটা পৃথিবীতে আল্লাহ নিষেধ দিছে, যেটার মধ্যে খুব আনন্দ রাখছে, সেগুলো সবকিছু আপনার পাশে আছে। তখন সেই যে সুখ অনুভব করতে আপনাকেই বললাম, আপনি এটা একটু খেয়াল করে দেখবেন। যেকোনো মানুষ, আপনি যারা আমার কথা শুনতেছেন, আপনি কোনো কারণে ৫ দিন সমস্ত সুখের সংবাদ পাচ্ছেন। আপনার বিবাহ জীবনের সুখের সংবাদ, আপনার বাচ্চা-কাচ্চা যদি হয়ে থাকে তারা সুখের বড় ভালো রেজাল্ট করছে। আপনার অর্থনৈতিক প্রতিটা দুশ্চিন্তা একবারে চলে গেছে। আপনার একটা অ্যাপার্টমেন্ট হইছে। সবকিছু আপনি পাইছেন। ওইদিন দেখবেন আপনার ভিতরে কেমন জানি একটা অশান্তি কাজ করতেছে। এটা যদি আপনি বুঝেন তাইলে বুঝতে পারবেন। একটা হার্ডনেস, আপনার অভাববোধ শেষ হয়ে গেছে। আপনি জিরো হয়ে যেতেছেন। আপনার কাছে মনে হচ্ছে কি জানি আসতেছে ভয়ংকর। তো এই যে ব্যাপারগুলা, তো একটা মানুষ ওই দেশে আত্মহত্যা কেন করে? যে তাদের কোনো কাজ নেই। এত সুখের মধ্যে জীবনযাপন করে থাকে। আচ্ছা, আরো একটা মজার বিষয়, নরওয়ে, কানাডা, তারপরে অঞ্চল, এগুলো এই যে কি বলে ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এইসব অঞ্চল যে এত আধুনিক, এত উন্নত, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর দেশ বলা হইতেছে। এরা নাকি সবচেয়ে সুখী দেশ সেই দিক দিয়ে। সব মাথাপিছু গড়াই তাদেরকে আপনি গিয়ে সার্চ দিয়ে দেখবেন কত ডলার। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? এত ডলার কিভাবে সম্ভব তারা টাকা কামায়? কেন না? আমি বলতে চাইলাম ওই দেশে মানুষ ঘর থেকে বের হইয়া যে কাজে যাবে সেখানে ডিগ্রি ১০ ডিগ্রি, ৮ ডিগ্রি, ২৫ ডিগ্রি, ২৪ ডিগ্রি কি ৪০ ডিগ্রি পর্যন্ত মাইনাসে চলে যায়। এরা ঘর থেকে বের হইতে পারে না অধিকাংশ সময়। তারা কিভাবে, তাদের সূর্য অস্ত হয় না সারাদিন, দিন-রাত্র ২৪ ঘন্টায় অল্প একটু সময় ঘুমায়। এই যে মানে রাত্র হয়, এইটা যদি আপনি তাদের জায়গাতে থাকে তারা কি উন্নত করবে কিভাবে? আপনি সাপোজ খুব ঠান্ডার জায়গায় যদি থাকেন, আপনি যদি হাত-পা ঠিকভাবে কাজই না করতে পারেন, তাইলে আপনি ওইখানে কিভাবে ডেভেলপমেন্ট করবেন? অতি দ্রুত আপনার এত ডেভেলপ, এত অর্থ ইনকাম করবেন কিভাবে? মানুষই তো নাই, মানুষও তো কম। আসলে ঐসব দেশগুলা আমি যেটা এটা নিয়ে আমি অনেকদিন খুঁজছি যে আসলেই তারা কেন এত টাকা, এত ডলারের উন্নতিতে এত এভারেজ হয় কিভাবে? এটা কিভাবে সম্ভব? কারণ আমাদের দেশে মানুষ সকালে বের হইয়ে ঘুমের থেকে উঠে কসলে এত কাজ করে সারাদিনে পায় না। অহংকার বুদ্ধির অভাব এই সেই। আমাদের সমাজে তো মাটিতে এটা লাগাইলে হয়ে যায়, ওইটা লাগাইলে হয়ে যায়। সবকিছুতে কাজ করে কৃষকরা। বড়, বড় ব্যাংকাররা সবকিছু করতে থাকে। হচ্ছে না কেন? এখন তারা কিভাবে ওইখানে কাজ না কইরা, তারা তো রাস্তা চলতেই পারতাছে না। আমার রাস্তা এই পর্যায়ে বরফে আসক্ত, তার গাড়ি যাচ্ছে না। আচ্ছাদিত হয়ে রইছে। কাইটা বের হইতে হয়। তারপরে কাজে যাইতে হয়। যে মানে যাই করে, আচ্ছা কাজ করতে গিয়ে তো একটা রুমের ভিতরে বইসা কম্পিউটার টুকটাকটা এই সেই করে। কোন রকম পড়াশোনা এগুলা করে। আচ্ছা, খুব ঠান্ডা যদি বরফ পড়তে থাকে, ওইখানে আপনি কি আর করবেন সারাদিন? বৃষ্টি পড়লে কি সারাদিন কোন কাজ করা যায়? তো সেখানে বরফ পড়তেছে। আচ্ছা। তাহলে তারা এত উন্নত, টপ ক্লাসের ধনী, তাদের মাথাপিছু গড়াই যদি দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কত ডলার তারা কামাইতেছে, এর কল্পনার বাইরে। তারা বিশ্বের সেরা ধনী, মানে এগুলার মধ্যে আছে। ফিনল্যান্ড, তারপরে ওই যে নরওয়ে, এগুলা ওই যে হল্যান্ডের দেশ। এখন আসেন তারা কিভাবে হইছে?
যদি আপনি এটা খেয়াল করেন। আমি এটা নিয়ে অনেকক্ষণ বোঝার পরে হয়তো আমার ভুল হইতে পারে, তাও আমি বুঝছি যেটা। সেটা হচ্ছে অরিজিনালি পৃথিবীর যে ধনী দেশগুলো আছে না, যারা মানে দেশের মধ্যে কিছু ধনী লোক থাকে না, যেমন আমাদের দেশে আছে বসুন্ধরা গুড়া, আনবিরের, তারপরে ইন্ডিয়ার যেমন আছে মুকেশ আম্বানি, যারা আছে আম্বানি গ্রুপ, এরকম বিভিন্ন দেশের লোক ধরেন ওদের দেশে পৃথিবীতে যারা ধনী ওদের মধ্যে আমেরিকার মধ্যে 100 ধনী আছে, 500 ধনী আছে, অমুক দেশে বা মানে কি করব সেই জায়গায় এত ব্যবসা করি থাকবি কোথায়, ভাল লাগে না এইসব অঞ্চলে তারা ওই গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, মিন্টের এইসব দেশে গিয়া কি করে, নরওয়ের মতো দেশে গিয়া কি করে, একটা ঘর বাড়ি বানায়। তার তো টাকার অভাব না, ওইখানে গিয়া ওদের জন্য কিছু ব্যবসা বাণিজ্য টুকটাক করে, মানে ওরা কিভাবে কাজ করবে তার বিজনেস সেন্টার গুলো এরকম করে। তখন দেখা যায় ওইখানের ওই লোকগুলা ধনী 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 এরকম, তার বাচ্চারা ধনী ধনী, তার পরিবারের আত্মীয় স্বজন ধনী। কারণ বিধর্মীদের মধ্যে একটা আছে, যারা আর ইসলামকে মানে না বা করে না, যারা খ্রিস্টান বৌদ্ধ, তারা কিন্তু একটা জিনিস দেখবেন, তারা তাদের জাতির জন্য বা তার যে পরিবারের ভাই, তারপরে চাচা যারা আছে সকলের জন্য তারা কখনো অন্যায় করে না। আমাদের দেশে যেরকম মানে আপন ভাইয়ের জমিটা আমি মেরে দিছি, মানে মা বাবার কাছ থেকে ভাই বোনরে না দিয়ে আমি নিজে লিখে নিছি এই করে, কিন্তু ওরা এটা না। ওর ইনকাম হলে ওদেরকে সে ওইখানে আরো ডেভেলপমেন্ট করার জন্য আরো টাকা দেয়, ওদেরকেও ব্যবসা বাণিজ্যতে নিয়ে আসে, সিওতে নিয়ে যায়, বড় বড় জায়গায় বসায় দেয়, তুমি ইনকাম করে খাও, কারণ অর্থ অভাব নেই। এই যে ব্যাপারগুলো হয়েছে এই জন্য। হ্যাঁ, তা আসলে কি আমাদের সমাজে ২ টা ব্যাপার হইলো, যদি সুখ এক জায়গায় টোটাল হয়, দুঃখ না থাকে, তাহলে আত্মহত্যার প্রবণতা বাড়বে। তো এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ তো এমনি মারা যায় না, আল্লাহ না চাইলে। তো মজার বিষয়, আল্লাহর দোষ না। কারণ তুমি তোমার কর্ম খুঁজে পাও না, তোমার ভিতর অশান্তি লাগে, তুমি শেষ হয়ে গেছো, শেষ। আবার দুঃখ পাইতে, পাইতে মানুষ কিন্তু মারা যায়। দোনো দিকে মারা যায়। গরিব দেশে দেখেন, যারা দুঃখিত, প্রেমে সেক খাইছে, বাপ-মা খারাপ ব্যবহার করছে, বউ তারে আ পিটাইছে, খারাপ জিনিস করছে, তারপরে সে আত্মহত্যা করছে। এটাও করতেছে। আর সেট দেয়া হয়, আবার কি হয়, সুখী মানুষ দেয়া হয়। তাইলে মজার বিষয় কোনটা? যে আমরা যে মানবতা নিয়ে আজকে কথা বলার কথা, সেটা আমাদের কাছে নাই। এই সমাজ ব্যবস্থার না সবচেয়ে বড় যে ব্যবস্থাপক যারা পৃথিবীর চালাচ্ছে, যারা সর্বোচ্চ পর্যায়ে বইসা, তাদের কিছু ভুল আছে। তারা ধ্বংসের দিকে চলে যাবে। কেমন কি জানেন? উম সবচেয়ে বড় একটা আলাদা আ সেন্স থেকে বলা হয়, যেটা হলো সাম্যের অবস্থান রাখতে হয়। যেমন আপনি ধরে নেন আপনার বাড়িটা এমন একটা বাড়ি যেটা পুরা প্রাসাদের মতো। কিন্তু আপনার পাশের বাড়িগুলা সমস্তগুলাই এই কুঁড়ে ঘর, তারা খাবার কম পায়, জঙ্গলে যাইয়া খাবার আনে, কষ্ট করে, আপনি তাদের কাছ থেকে করেন, অত্যাচার করে আবার তাদের ওই মুরগিটাই নিয়ে আইসা পড়লেন। ওই খাবারগুলাই নিয়া যাচ্ছেন। সে অত বেশি উন্নত করতে পারতেছে না। তার একটা কুঁড়ে ঘরে, ছনের ঘরে থাকে। আচ্ছা, এখন আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে ওই পরিবেশটা যদি দীর্ঘদিন চলতে থাকে, কন্টিনিউয়াসলি, মানে ওই পরিস্থিতিটা আগাইতেই থাকে। এইভাবেই তারা সমাজকে দেখতেছে। এইভাবে যদি তারা চলতে থাকে, তারপরে কি দেখা যাবে, একটা লাস্ট মেসেজ আসবে। ওই দরিদ্রের ৫০০ পরিবার মিললে এই পরিবারের মানে আইসা কি করবো, সব ভাইঙা দিব। যেটা জুলাইয়ে হইছে, হয় নাই? বাংলাদেশের যত এমপি, যত মন্ত্রী ছিল, যাদের পরিবারের বাড়িঘর যারা আওয়ামী লীগের ছিল, দেখছেন না? তারা যে অনেক টাকার বাড়িঘর করছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালাই দিছে। ইভেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা খেলছে, তাদেরও বাড়িঘর জ্বালাই দিছে মানুষ দুঃখে। এটা কিসের কারণে হয়েছিল, এটা বোঝার দরকার। ঠিক এই এরকম ঘটনা যে এ কি জন্য হচ্ছে, ধরেন পৃথিবীর রাজা আমেরিকা, হ্যাঁ, গুড, তারা কিছু, কিছু পলিসি আছে তাদের খুব সুন্দর। আপনার আমার সকল মানতে হবে। এখন তারা শতাব্দীর কাছাকাছি চলে আসতেছে। পৃথিবীর শাসক বলেন বা বন্ধু বলেন, যেভাবেই আছে তারা করতেছে। কিন্তু আমি যদি, তারা কিন্তু মূলত মানুষের, আমার বিশ্বাস তারা একটা দিক দিয়ে খুব ভালো। সেটা কি বলা যায়, যে কোনো আ সমালোচনা বা কোনো জিনিস তারা বোঝার চেষ্টা করে, হ্যাঁ? বা ক কি যে কি জন্য বলছে, কে করতে বলছে, কি হচ্ছে। আর আমাদের দেশে কি আরো সমালোচনা করুন, আইসা সাথে, সাথে কুপাই দিবস। হ্যাঁ, তারা তার চেয়ে ভয়ংকর শাস্তি দেয়, সমালোচনা দেখবেন। হুগো সেভেজের কথাই ধরেন। সে পৃথিবীর মধ্যে তাকে বহুতবার বুঝাইছে যে, "তুমি ডেমোক্রেসিতে আসো। তুমি স্বৈরাচারী হইও না। তোমার ওই যে কি লেনিনবাদ, এগুলা বাদ দাও। সমাজতন্ত্র বাদ দাও।" তো এগুলা সে চায় না। বিশ্বযুদ্ধের পর তো এটা তারা করতে দিতে চায় না। তারপরে তার দেশে আরো কিছু, কিছু সমস্যা আছে, এগুলা নিয়া।
আমেরিকা পৃথিবী চালাতে সে একটা সমস্যা। তো ওই হিসাব করে তাকে কিন্তু একটা লং সময় দিছে। তোমরা এইভাবে না এইভাবে চলো। আমি বারবার তো একটা শেষ সময় যখন তারা তার বিরুদ্ধে চলে তারপর তাকে যে অ্যারেস্ট করে নিয়ে এসে উঠাই নিয়ে এসে পড়ছে। এখন কথা হইছে কি আমেরিকা এমন একটা জিনিস তারা খারাপগুলা যদি আপনি কথা বলেন তার সম্বন্ধে সে এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। আর আমাদের জাতি খারাপ কোনো কথা কাউকে বলে শিক্ষা নেয় না। তাকে উল্টা ধ্বংস করতে যাই। আমাদের দেশে দেখেন এই যে বিগত সরকারের খারাপ বলে তাদেরকে আমরা একবারে দেশ থেকে বিতাড়িত করছি। তারাও প্রস্তুতি নিতেছে যারা এদের করছে তাদেরকেও তারা আইসা ওই নিচ্ছিন্ন করব। এই খেলা। এইজন্য কোনো উন্নয়ন টেকসই হয় না। এখন আসেন এই যে পরবর্তীতে উন্নয়ন যে আমেরিকা আমি তারপরও আমেরিকার তো জ্ঞান দেওয়ার আমার কিছু নাই। তবে একটা সবক বলেন বা যাই বলেন সেটা না। আমি এটুক বুঝি আমেরিকা তার পলিসিতে সে সেরা। কারণ পৃথিবীর ৭০০ কোটি মানুষকে ৮০০ কোটি মানুষকে আ একটা রিজনের ভিতরে রাখা, একটা খেলের ভিতরে ১০০ বছর চালানো এত সহজ না। আপনি খেয়াল করেন ১ম বিশ্বযুদ্ধের কিছুদিন পরে ২য় বিশ্বযুদ্ধ শুরু হইছে। এর মাঝখানে কিন্তু রাজনীতি মোড় ঘুরে গেছে। নেতৃত্ব দান ঘুরে গেছে। আমেরিকা আইসা এমনভাবে রাজনীতির টোপ ধরছে বা যা দিছে সেটা দিয়ে আপনার মন আপনার হৃদয় জয় করছে আরেক দিক দিয়ে। এটা আপনি ড্রিম বলে যেটা আমেরিকান ড্রিম নিয়ে একটা কথা বলছিলাম, একটা এপিসোড করছিলাম সেরকম। সেম পজিশনে আমেরিকা এই পর্যায়ে সে জয়ী হয়ে গেছে। তার অবস্থানকে সে ডেভেলপমেন্ট করছে। এখানে তাকে আপনি তার সেক্টর দিয়ে তার জনগণ দিয়ে তাকে ১০০% ভোট দিবে। কিন্তু এই যে শোষিত যে মানুষগুলার ছবি দেখলাম যে কষ্ট, এখানে সে কোনো পার্সেন্ট পাওয়া তো দূরের যোগ্য সে এখানে প্রতিনিধিত্ব করারই জায়গা নাই। তার কারণ আল্লাহর সৃষ্টি পৃথিবীর হাজার সব মানুষের সমান। ট্রাম্পের যতটুকু আল্লাহ পাক দেখে যে চোখে একটা দরিদ্র শিশু সে আফ্রিকান তাকেও সেম চোখেই দেখে আল্লাহ। তার বিচারটা সমান। কিন্তু পরিস্থিতিটা শুধু সে নোট করে দেয় যে কি করতেছে তারা। তো এখন আমেরিকার জন্য বলা কি আমার যে ঠিক আছে আপনি যে পদ্ধতিতে আর সবচেয়ে মনে রাখবেন যে ব্যবসায় একটা মূল কথা আছে যে কোনো ব্যবসায়ী যদি একই পদ্ধতিতে সবসময় ব্যবসা করতে থাকে, হ্যাঁ, মুনাফা, ভালো খাবার সবকিছু দিতেছিল। এটাকে যদি সে লেভেল চেঞ্জ না করে, তার অন্তত লেভেলটা হইলো চেঞ্জ করতে হয়। যাতে তার নতুন মোড়ক আসে। যাতে মানুষের মনে একটা কি থাকে? নতুনত্ব থাকে ওইটা নিয়ে কিছুদিন বাঁচতে চায়। ঠিক আছে? ওই ধরেন আমি একটা আ নুডলস ব্যবহার করি। সেটার উপরে মোলট আজকে ৫ বছর ধরে দেখতেছি ভাল্লাগে না। পার্শ্ববর্তী অন্য কোম্পানি যখন আরেকটা নুডলস তৈরি করবে ওইখানে, আরেকটা মোলট দিব ওইটা আমি জানি ভালো না। তারপরেও ৫ দিন, ১ বছর, ১০ বছর দেখার পরে একদিন আনবো, খাবো। খারাপ লাগলো, টেস্ট আলাদা হইলো, তারপরে আমি ওইটার প্রতি ভক্ত হয়ে যাবো। এটাই নিয়ম মানুষের। এটা হচ্ছে ক্যারেক্টারগত ব্যাপার। তাকে আল্লাহ যেভাবে বানাইছে সেটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের ভিতরে এগুলা কাজ করে। এখন আসেন নেক্সট সফটওয়্যার সেটা কি? আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী শত টেলিভিশনে প্রতিদিন আসে, টক শো কথা বলে, আমাদের উন্নয়ন নিয়া শেষ করে ফেলাইতেছে। শেষে দেখা যায় খালি মৃত্যু আর মৃত্যু। আর উন্নয়ন তো জনগণ যা করার করে সেটা। এখন আসেন এই আমেরিকা তার টপিক ছিল কি? তার জ্ঞান, বিজ্ঞান সবকিছু দিয়ে সে তার জনগণ যে তাদের দেশে নাকি জনগণ প্রায় ৩৫-৩৬ কোটি। আচ্ছা ঠিক আছে। তো ওইখানে তাদের আমেরিকান যারা মূলত অন্য দেশ থেকে যারা গেছে ইমিগ্রেশন নিয়া বা পাইছে সেটা আমি ধরি না। কারণ এটা উনি ধরলে উনি ভুল করবে আমেরিকা। কারণ তার পদ্ধতিটা খুব সুন্দর ছিল এক সময়ের জন্য যে তার দেশকে ডেভেলপ এবং ওয়ার্ল্ডকে অর্গানাইজ করার জন্য বা ক্ষমতায়নটা তার কি লং লং করার জন্য তার একটা পলিসি ছিল খুব সুন্দর। সেই পলিসিটা একটা সময়ের জন্য এটা কন্টিনিউর জন্য যেমন পুরো ওয়ার্ল্ড থেকে সে নোটারির মাধ্যমে লটারি ডিবি লটারি বলে সেটার মাধ্যমে পৃথিবীর থেকে তার দেশের লোকগুলাকে তার সিটিজেন দিয়া তাকে নেওয়া হইতো। সেটা খুবই সুন্দর এবং ওই পরিবারগুলাও তার উন্নত হইতো। তার দেশে গিয়ে সে কাজ করত। তা আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা একটা সময়ের জন্য তার ভালো ছিল। কিন্তু এখন দিনে যে পদ্ধতিতে সে করতেছে বা হইতেছে এবং বিভিন্ন জায়গায় যেটা করে যাচ্ছে, যদি করে যায় সেটা তার জন্য বুমেরাং হয়ে আসবে। কারণ কি? এখন প্রতিটা দেশে আপনি খেয়াল করে আমেরিকা যখন এককভাবে নিজে ধনী বা একটা জায়গায় ছিল তার ৫ জনকে নিয়া। এরপরে আরো ২০ টা দেশ ধনী হইছে। এরপরে এশিয়ায় আরো
40টা দেশ ধনী হয়েছে। এভাবে দেখা গেছে প্রায় শখানিক দেশ ধনীর দিকে চলে গেছে। আর আবার 50টা দেশ একদম দরিদ্র। কারণ ওই যে রেশিও চেঞ্জ করছে, যেমন ওই দেশের খাবার আমি তো টেঙে নিয়ে আসছি ওই যে ভাইয়ের মতো। তো এই জন্য সেও দরিদ্র হয়ে গেছে। এখন আমেরিকার প্রতি এই পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা শ্রেণী আছে যারা ধনী হইছে বা এই হইছে, লেভেল হইছে। তারা ভালোবাসে, কুর্নিশ করে তার অর্থনৈতিক অবস্থাকে টিকায় রাখার জন্য। কিন্তু মন থেকে তাকে ক্ষমতায় দেখতে চায় না, তাকে ফালাই দিতে চায়। এটা তো বাস্তবতা। একটা সময় আসবে তাকে ফালাই দেওয়ার জন্য তারা নতুন পলিসি তৈরি করবে। যেটা নিয়ে আমেরিকা কিছু হইলেও বুঝতে পারতেছে। এখন আমেরিকা এই পদ্ধতিতে মানে যেটা ডিবিল লটারি, মানুষ নিয়ে তার দেশে বড়া, যোগ্য লোক এগুলা তার আসলেই তার শাসন ব্যবস্থার জন্য নতুন চিন্তা করতে হবে। ওই যে ডেমোক্রেসি দিয়া যেটা পৃথিবীর জন্য অনেক দেশ মানতে চাচ্ছে না। বিভিন্ন প্রবলেম হয়। আমার দেশেই তো সেটা। এগুলা একটা সময় যদি কোন দল এই ডেমোক্রেসি সিস্টেমটাকে তারা আউট করে দিতে পারে পৃথিবীর থেকে। যে আমরা একটা দেশ আমেরিকা তারা পুরো পৃথিবীকে ডেমোক্রেসি দিছে, আমরা ডেমোক্রেসিকে মানলাম। এই পথটাকে তারা এখন নিতে চাইল না। ধরে নেন আমার কথা না, পৃথিবীর সমস্ত দেশই একটা সময় তলে, তলে রিয়ালাইজ কইরা তারা বিদ্রোহ কইরা সেটা আর ডেমোক্রেসি না, এক রাজা এক তাদের জনগণ যদি এই পর্যায়ে চলে যায় দেশে যে আমরা ডেমোক্রেসি না, আমরা এক রাজারই চাই, আমার দেশ উন্নয়ন হবে। যেমন চীন, রাশিয়া ডেমোক্রেসি ওই সামান্য ভোট। কোরিয়া তাদের ভোট তো ওই যে একজনই দাঁড়ায় থাকে, সেই এরকম আপনাকে দেখে কোন রকম নামের ভোট দেখায়। তো এখন আমেরিকাকে আমি এটুকুই বলি যে বর্তমান তাদের দেশে পলিসি কখনো চেঞ্জ হয় না বা করে না, করে পলিসি চেঞ্জ তাদের বেশি হয়, ক্লাইম্যাক্স বেশি হয়, কিন্তু ওই পলিসি মেকাররা খুবই ইন্টেলিজেন্ট, তারা ওইখানে বসে। তবে আমার মনে হয় যেই বিশ্বে যে পর্যায়ে এইভাবে কইরা চালাই গেছেন, হ্যাঁ, যেমন আমাদের ইউনূস আপনাদেরকে একটা ডেভেলপমেন্টের পুরা বিশ্বকে আরো, হয়তো আমি অত সময় বলবো না, খুব সম্ভবত হয়তো এই জেনারেশনকে আপনার দমায় রাখার মতো, এই যে বর্তমান জেনারেশন যারা এখন 15, 16, 14-তে আছে, এই জেনারেশনকে আপনি ডেভেলপ মানে মানায় নিতে পারবেন। কারণ আমেরিকা তাবেদারি তারা নিয়ে নিছে। মানে কারণ কি লিগা, পৃথিবীর যে পরিস্থিতি, কোভিড চলে গেছে, এরপরের থেকে এই জেনারেশনটা এখন আর উঠে দাঁড়াবে এই সুযোগ নাই। কারণ পৃথিবীতে তাদের কর্মক্ষমতা হারাইছে, তাদের জীবন ব্যবস্থা হারাইছে, তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের ঘুরে আসা, তাদের স্বপ্নটা বিকল হয়ে গেছে সোজা কথা। এইখানে এখন আর আমেরিকাকে আমি এটুকুই বলি, ওই জেনারেশন আপনাকে ফালাই দিবে বা আপনাদের নিয়ে নতুন প্রযুক্তি দেখবেন এরকম না। আপনাদের কিছু ফলস প্রযুক্তি আছে যেগুলা থেকে ঘুরে আসা উচিত। কারণ কি দেখেন, মানুষ পৃথিবীতে একটা জন্ম হয় না। আপনি কি মুসা আলাইহিস সালামের গল্পটা অবশ্যই জানেন। সেটা অবশ্য আমাদের জানা উচিত। যেটা হলো যে ফেরাউন পৃথিবীর আপনার মতো একজন শাসক ছিল পুরা পৃথিবী। আমি ফেরাউনের সাথে যোগ মানে ক্ষমতাধর, পৃথিবীর বিশাল বড় একটা ক্ষমতাধর। কিন্তু তার কাছে জ্যোতিষী কিন্তু বলছিল যে তো আপনার অনাগত একজন শিশু আসবে যে এখনো পৃথিবীতে আসে নাই। আগামী ভবিষ্যতে সেই শিশু পৃথিবীর আপনার জন্য আপনার মৃত্যুর কারণ হবে এবং আপনার ক্ষমতায়নটা উনিই শেষ করব। আসলে কি সৃষ্টিকর্তা কিন্তু ওইভাবেই এই মানুষটা এই মুসা আলাইহিস সালামকে পাঠাইছিল এবং তার ঘরেই কিন্তু বড় হইছে, হ্যাঁ? হওয়ার পর কি হইছে? ধ্বংস হয়ে গেছে তার। তাইলে এই কোরআনের যে সত্যতা আছে, এই যে মানে এই রাজ্য চালানোর যে ব্যবস্থাপনা আল্লাহ পাক যেভাবে এটা প্রসেস করছে, এইটা আপনাকে বারবার খেয়াল করতে হবে। আমেরিকার জন্যই বলতেছি। এটা কেন খেয়াল করতে হবে? যে আপনার ঘর থেকেই বিভীষিকা হবে। কিন্তু ওই যে সুপ্ত যে বাচ্চা যেটা এই মুহূর্তে আপনারা জয়ী হইছেন এটা খেয়াল করে মাইল ফলক আছে কিছু। যেমন একসময় ৩য় বিশ্বযুদ্ধ, এরপরে লং টাইম দমন-পীড়ন বিভিন্ন ওয়েতে করছেন। মাইল ফলক লাস্ট হইছে এই যে আপনার কি পৃথিবীর যেটা যুদ্ধবিহীন আপনার ক্ষমতাটা হয়তো কোনো কারণে ওই সময় চলে যেত, যেটা হলো COVID-19 যেটা। অবশ্যই চলে যাইত গা। যদি ওই সময় কোভিড এর ব্যবস্থাপনা না হইতো। এটা যে আপনাকে এই প্রসেসটা করে দিছে বা এই প্রসেসটা এই পৃথিবীতে যে পান্ডুলিপি যেটা আপনার এই নাট্যকারের মতো মানে মঞ্চায়িত হইছিল, এটার জন্য আপনি পরবর্তী এখন যে ক্ষমতাধর এবং মানুষ যে অন্যান্য দেশগুলা গরিব হয়ে গেছে বা ওই যে শিশুরা যারা কিনা ১৬ বছর ২০ বছরের যুবক যারা কিনা পৃথিবী কিনা নতুন নেতৃত্ব দেওয়ার সাহসিকতা চিন্তা করতেছিল মানে সবকিছু চেঞ্জ করব, সেটা সেটা ভেঙে গেছে গা। তার মাজা ভেঙে গেছে, সে আর উঠার মতো স্কোপ নাই। তবে এখানে আপনি সন্তুষ্ট হওয়ার দরকার নাই। এইটা দিয়ে আগাই যাবেন সেটাও না। এর পরবর্তী যে শিশু অনাগত, কারণ বাচ্চা তো মানুষের জন্মই দেয়। মানুষ তো বাচ্চা বন্ধ করতে পারবে না ওয়ার্লডে। এই বাচ্চাগুলা যেখানে জন্ম হবে তাদের থেকে পৃথিবীতে নতুন একজন নেতা আসবে বা নতুন পদ্ধতি আসবে যেটা আপনি হেরে যাবেন তার কাছে। প্রতিটা পদে ঢেউয়ের মতো হারবেন। যে প্রত্যেকটা ঢেউ বারবার আশ্রয় পড়বে, আপনি কোনটাই ফেস করার মতো এবিলিটি আপনার হাতে থাকবে না। তো এই যে প্রবলেম, এই যে
সমাজ চালানোর যে প্রবলেম আমি আপনাদের প্রতি অ্যা এই অ্যা নতুন পৃথিবীকে চালানোর জন্য যে আগের যে সংবিধান, আগের যে চিন্তা, আগের যে গবেষণাগার সেল, যেমন আপনাদের গবেষণাগার সেল আছে একটা যে পৃথিবীতে ক্ষমতাধর হিসেবে দেখতে হইলে আপনাদের বিজ্ঞানের প্রসার সর্বোচ্চ পর্যায়ে ও তুঙ্গে দেখাইতে হয়। সেটা কি? যে আমরা বিজ্ঞানে এমন জায়গায় পৌঁছেছি যেখানে আপনি আসতে পারবেন না। এরকম একটা আ এরকম একটা পয়েন্ট আছে আপনাদের কাছে। সেটা আপনি পৃথিবীকে বুঝাইছেন সেই ৯৬ ৮৬, ৮৬ তে ১ম রাশিয়া কি করল? ওই যে লাইকা নামে একজন কুকুর আমেরিকা আপনারা পাঠাইলেন ৩ জন নীল আর্মস্ট্রং আ তারপরে এরা ৩ জন গেল। এই যে অ্যা সোভিয়েত এম্পায়ার হলো এটা হচ্ছে বিজ্ঞান দিয়া আপনি পৃথিবীকে দেখান যে আপনার এই গ্রহ থেকে অন্য গ্রহে আমি স্যাটেলাইট বা যেকোনো মাধ্যমে বা আমি রকেটের মাধ্যমে আমি সবকিছুর মাধ্যমে ওইখানে ভূ-উপগ্রহে বা ওইসব দেশে বসবাস করা বা এইসব কিছু জয়ী করতেছে যে মানে এটা জয় করা। এটা মানুষ তখন চিন্তা করে আর কত মানুষ এই যে যারা থার্ড ওয়ার্ল্ড এ থাকি আমরা যা ২য় বিশ্বে থাকি আর আমরা চিন্তা করি বসে, বসে আরে এরা কত প্রযুক্তি কেমনে কই জায়গা এগুলা করে। আর আমরা বইসা, বইসা তা দেখি। আমরা নাটক ছবি দেখি, নায়করে দেখতেছি। আপনারা নায়ক হয়ে যান। আসলে কি এইটা বর্তমানে মানুষগুলা যারা পৃথিবীতে আসছে, যারা কোরআন পড়তেছে, যারা বুঝতেছে, আসলে কি আপনাদের এইটা পুরাটা যে ফলস এটা একটা বাকবাচাল এটারে কি বলে? মানে একটা ভাওতামি এটা দিয়া মানুষরে বুঝান। কারণ পৃথিবীর বাইরে আ উপরে যে অংশগুলা আছে যেখান থেকে এই যে যেটা নিউটন করছিল নিচে যে ফলটা পড়ে আসে বা কোন কিছুর চাপ শক্তি নিচে কেন্দ্রের দিকে ভরবেগ টানে। এটা তো ঐখানের দিকে যাওয়া সম্ভব না, উপর দিকে যাওয়া সম্ভব না। কারণ ওইখানে স্থির থাকে সবকিছু। ওইটা ভেদ করে আপনি ওইখানে যাবেন কিভাবে? একটা গ্রহ আরেকটা গ্রহের যে মাইল ফলক কত ডিসট্যান্স কোন যন্ত্র আছে মাপছেন এটা কতগুলো আপনি আনুমানিক বলে দিছেন আলোকসূত্র দিয়া। আলোই কত স্পিডে চলে এটা আপনারে প্রতি মিনিটে ৮,০০,০০০ কিলোমিটার বা যেটাই দেখাইছে বা কত কিলোমিটার এটা ৮ কিলোমিটার বা এটা কি সম্ভব? এটা কি সত্যি? এটা কি বেরোমিটার কি ইটা করছে? এখন ওইখানে যে স্থির জায়গা এটাকে কিভাবে ডেভেলপমেন্ট করে ওখানে যাওয়া যায় না। মানে আমার মূল বক্তব্যটা এইখানে যে ওইটা একটা ফলস প্রজেক্ট। এই প্রজেক্টটা মানুষ এখন বুঝার কাছাকাছি চলে গেছে অনেক ছেলেপেলে যারা আসছে পৃথিবীতে। তো এইটাতে একদিন আপনারা লজ্জিত এবং আপনাদের ক্ষমতায়নটা কি হবে? মানে আর ডেমোক্রেসি সেটাও যদি যেদিনকে আপনার হবে তো এখন আসলে কি করা লাগবে? আসলে আমার আমার আসলে কি আমি যেগুলা খোলামেলা কথা বললাম এই কথাগুলার মূল সারসংক্ষেপ ছিল হ্যাঁ, আপনি যদি ক্ষমতায়ন হইতে থাকে আমি আমাদের সমাজ কি? আমরা মানুষ কি? যে একজনের ভুল এবং তার দুর্বল পয়েন্টে হিট করে তাকে কি করা হয়? আ তার অবস্থান থেকে তাকে সরাই দেওয়া। তাকে ভুল পথে পরিচালিত করা। আল্লাহর যে পথ আছে সেখানে না। কিন্তু আল্লাহর পথ এরকম না। সেটা হচ্ছে আপনার আপনি যদি রাইট থাকেন, আপনার যদি সবকিছু সত্যের পথে থাকে, ভালো আপনাকে সাপোর্ট দেওয়া। খারাপ হইলেও আপনাকে অন্যায় করে ফালা দেয়া যাবে না। এটা সম্ভব না। যেমন একটা উদাহরণ দেই। ধরেন আমাদের সমাজে নারীরা কোন কারণে ব্যক্তিরা ছাড়াছাড়ি হচ্ছে কেন? বেশিরভাগ পুরুষ নারী কেন ছাড়তেছে? দেখা গেছে এক পুরুষ এক নারীর কাছে গেছে। এজন্য তাকে কি করতেছে? ডিভোর্স দিয়ে দিতেছে। "হ্যাঁ, তুমি কেন গেছো? তোমার লগে থাকবো না।" একজন, হ্যাঁ, এটা খুব খারাপ জঘন্য জিনিস। আল্লাহ এটা বলে নাই। এটা থেকে দূরে থাকতে বলছে। বলছে যে এর ধারে কাছে যেও না। সুন্দর কথা। কিন্তু এই যে ব্যাপারটা ঘইটে গেছে, এই ব্যাপারটার জন্য আপনার পরবর্তীতে পদক্ষেপ কি? ছাইড়া দেওয়াটা উত্তম না? উত্তম না। কারণ আমাদের উচিত যে এর চেয়ে ভয়ংকর কিছু সে যদি করে, মার্ডার না করলে তাকে আপনার কাছে রাইখা তাকে বুঝাইয়া সংসার কইরা এরপরে সবকিছু মাইনে নেওয়া। তাতে কি হয়? আপনার পুরুষত্ববিদ বা নারীর যদি ছাইড়া দেয়া থাকে, তা নারী তার ভালোটাও দেখাইয়া একটা সমাজ সুন্দর রাখা। হ্যাঁ? তার জীবনকে পতিতা নষ্ট করা, তার জীবনকে উন্নত আপনার কাছ থেকে যাওয়ার পর নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলা মাথায় খেয়াল রাখা উচিত। আরেকটা হইলো ওই আমাদের এরকম যে আমি যদি মনে করি যে আজকে আপনি পৃথিবীর আমরা তো পৃথিবীর একটা গভীর গর্তের দুনিয়াতে থাকি। যেটা হচ্ছে বাংলাদেশ বিভিন্ন অঞ্চল যেসব অঞ্চলে থাকি আমরা, আমাদের জীবন উন্নত না। আমাদের চিন্তাধারা কিন্তু পৃথিবী সম্বন্ধে বোঝার মতো এখানে অনেক ছেলেপেলে তৈরি হইছে। তারা অনেক জ্ঞানী, অনেক ভালো। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার দেশে ভালো যে মানুষগুলাকে দিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর ডেভেলপমেন্ট আপনার ওই যে আগ্রাসনবাদ, পুঁজিবাদী এগুলা ছেড়ে দিয়ে এখন যদি মানবিক দিকে চলে আসেন না পৃথিবীর তাহলে আরো ১০০ বছর টিকা সম্ভব। কারণ কি সকল মানুষের যে অন্যায় হইছিল যেগুলো হইছে তাদেরকে কাছে টাইনা তাদেরকে উপকার করা যেগুলা অনুন্নত দেশ যারা কষ্টে আছে, যারা মানেন আপনার শত্রু কিন্তু তাদেরকে আপনি খাবার, তাদের প্রয়োজন, তাদের ব্যবস্থাপনা ভালোর দিকে নিয়ে আসেন। পৃথিবীকে ডেভেলপমেন্ট আপনি চিন্তা করেন তাহলে মানুষগুলার ডেভেলপমেন্ট শুরু করা উচিত।
নেক্সট আরো কথা হইছে যে আমেরিকার জন্য নতুন আমেরিকা ভাবতে হইব। এখন যে আমেরিকা ওল্ড হয়ে গেছে গা, যে চিন্তাধারায় সকলে বুঝে এটাই করে, ওই ধরনের সব বাকবাস ওইগুলার জীবন মাত্রা সবকিছু এগুলার মধ্যে আছে। এখান থেকে বের হইয়া এই পয়েন্টে আসতে হইব যে পয়েন্ট আপনার পৃথিবী থাকবে ওয়ার্ল্ড ওয়াইজ। যে ভালোবাসার পৃথিবী, হ্যাঁ? আমরা যেভাবে আমরা খুঁজি যে তাকে ভালোবাসলে তাকে ফালাই দেওয়া যায় না। দেখেন আমাদের ইউনূস সাহেব এই বাংলাদেশে এসে একজন লবির সে আপনাদের জন্য অনেক কাজ করছে পৃথিবীর উন্নয়নের জন্য, আমেরিকার জন্য সবকিছু করছে। কিন্তু কি করছে এটা হয়তো আজ করে বোঝা যায়, সবকিছু বলাও ঠিক না। কিন্তু তাকে এত মানেন, এত ভালোবাসেন। কিন্তু সে যদি আপনাদেরকে ভালো কিছু পৃথিবী টিকে রাখার জন্য আপনার ক্ষমতায়নরা কোন পদ্ধতিতে গেলে দেখেন একটা মানুষ কোনো কারণে একটা নদী পার হইতে যায় তখন দাঁড়ায়। ওইখানে পদ্ধতি অনেকগুলা ছিল। একসময় যদি দেখা গেছে তার পদ্ধতিতে কোনো নৌকা নাই বা একটা ভেলা নাই বা পার হবে এমন কোনো যান নাই, এমন কোনো লঞ্চ নাই। তাইলে কি করা? জাহাজ নাই। তখন সে সাঁতরায় পার হইতো। পরে যখন পৃথিবী উন্নত হয় তখন কিন্তু এটা না। একটা জিনিস তৈরি করে ওইটা দিয়ে আস্তে সে যায়। একটা সময় দেখা গেছে পানি তার উপরে রাখতো এরপর মানে তার ডেভেলপমেন্ট সিস্টেমটা ডে বাই ডে চেঞ্জ হইছে। এখন বলবেন আমেরিকা আমরাও ডেভেলপ করেছি। হ্যাঁ, আপনি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হচ্ছে বিল্ডিং, কনস্ট্রাকশন, রোডস অ্যান্ড হাইওয়ে বিভিন্ন দেশের সাথে ঝগড়াঝাটি সবকিছুতে এবং মারামারি, কাটাকাটি, যুদ্ধের মতো একটা প্রহসনমূলক খেলা। কিছু দেশের সাথে প্রক্সি প্রক্সি যুদ্ধ, আবার কিছু দেশের সাথে সরাসরি প্রয়োজনে মেরে দেওয়া তাকে। এই ধরনের কার্যক্রমের সাথে যে যুদ্ধে আপনি এগুলা দ্বারা যুক্ত হইছেন, এটা দিয়ে পৃথিবীকে শাসন করা হয়তো খুব বেশি সময় থাকবে না। কারণ আ এটা সত্য। কিন্তু এখানে দরকার হলো মেন্টালিটি গ্রোথ ছেলে যারা কিনা খুব পৃথিবী মানুষ নিয়া, মানুষের অন্তর নিয়ে বুঝতে পারে। তাদের মডিফিকেশন, তাদের চিন্তা, কথাবার্তা। ওই যে ডাক্তার ইউনূস ওদিন একটা কথা বলছিল যে আগামী প্রজন্মের যে বাচ্চা আসতেছে বা যারা আসতেছে ইয়ং জেনারেশন তাদের ভাষাই আমরা বুঝতে পারতেছি না। তাদের জীবন, তাদের চিন্তাধারা, তাদের কারণ কি? এটা সে কতটুকু বুঝায় বলতে পারছে সেটা না। সে সুন্দর কথা উপস্থাপন করছে। এটা কি কারণে আসছে? কারণ আল্লাহ মানুষকে একটা জেনারেশন বাই জেনারেশন তৈরি করে। মানে ১০০ বছর, ১৫০ বছর ধরে নেন যেকোনো একটা আপনার কাল্পনিকভাবে ধরতে পারেন। যে ওই মানুষগুলার যে সফটওয়্যার বা যেটাকে বলে হচ্ছে সফটওয়্যার তো যেমন কম্পিউটারে দেখবেন প্রত্যেকটা সফটওয়্যার না দিলে কম্পিউটারের কোনো কার্যক্রম তার রেডি হয় না। সে ওইটা দিয়ে কিছু না হয়তো কম্পিউটার খুইলা বইসা থাকে, উইন্ডোজ খুইলা রইছে। এখন শুধু উইন্ডোজ তৈরি করছে বিল গেটস এজন্য যে কম্পিউটার আমাদের কোনো কাজে আসবে তা না। কাজে আসছে যখনই ওই বিভিন্ন সফটওয়্যার তৈরি হইছে, ক্যাট তৈরি হইছে, মাইক্রোসফট তৈরি হইছে, ওই যে এক্সেল-ম্যাক্সেল যা আছে সবকিছু কাজের জন্য এগুলা সবকিছু তৈরি হইছে। ধীরে আরো সফটওয়্যার আসতেছে, গেমস তৈরি হইছে। এখন মানুষের প্রয়োজনীয় হয়ে গেছে। তো মানুষেরও এরকম যে আল্লাহ পাক তৈরি করতেছে ওই যে উপর থেকে যে আপনাকে যেই সৃষ্টি কইরা যে মস্তিষ্ক তৈরি করে এখানে দিতে যাইতেছে সেটা ডেভেলপমেন্ট আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। কি দিচ্ছে? যে তুমি পৃথিবীর longevity যেখানেই যাও, যত দূরেই যাও তোমার সমসাময়িক মানুষগুলাকে আমি এমন একটা সফটওয়্যার দিছি যে সফটওয়্যারটা তুমি শুধু তোমার চিন্তা শক্তিটা এই লেভেল পর্যন্ত যাবে এরপরে যাবে না। ধরে নেন আমি একটা পৃথিবীর গ্রহে আছি, এখান থেকে আমার দৃষ্টিশক্তি হয়তো ৫০০ কিলোমিটার পর্যন্ত যাবে, এরপরে যাবে না। এরপরে জেনারেশন যারা সৃষ্টি হইতেছে তারাও হয়তো কিছুদিন এরকমই চলবে। একটা সময় এসে আবার সৃষ্টিকর্তা শতাব্দীর পরে বা কিছু সময়ের পরে ২০০ বছর আল্লাহর ইচ্ছা ওই পর্যায়ে বাচ্চা তৈরি করে যেটা বোঝা যায়। দেখেন আমাদের কম্পিউটার সৃষ্টি খুব বেশি আগে হয় নাই। হ্যাঁ? সব মিলে হয়তো ৪০-৫০ বছরের মধ্যে তৈরি ১ম যেটা তৈরি করছিল ওই হিসাব করলে। নেট আসছে কত বছর হইছে ইন্টারনেট। এর আগে কি পৃথিবী হাজার বছর চলে গেছে না? তাইলে এই যে ব্যাপারগুলো আসতেছে যে এখন যাদের নেট দিতেছে তো ওইখানে কিন্তু বাচ্চা যারা আসবে পৃথিবী নেট তো মানুষ চালাইতেইব। তো ওর ব্রেইনটা তো আল্লাহ পাক তৈরি করব ওই প্ল্যান দিয়েই যে ওই ধরনের প্ল্যানিং মাথায় আছে। সে ওইভাবে কথা বলতে পারে, এটা বুঝতে পারে। এটার একটা উদাহরণ প্রমাণ এর আগে বলছিলাম যেমন একটা বৃদ্ধ মানুষ আমাদের যেমন আমার বাবা, আমার মা যারা বয়স হইছে তাদেরকে যদি আমি অ্যান্ড্রয়েড মোবাইল দেই সে এটা চালানো কোনো মতেই বুঝে না। তাদের বাটন মোবাইলই দিতে হয়। ঠিক আছে? সে ওটা রিসিভ করে চাপ দেয় কথা বলে শেষ। কিন্তু সে এটার মধ্যে কিভাবে কাজ করে, কোন জিনিস হয়তো কোনো মহিলা কিছুদিন প্রশিক্ষণ নিয়ে শিখছে, বয়স্ক মানুষ সে পারছে। কিন্তু অত বেশি না। কিন্তু আপনি সেম আপনার ঘরে বাচ্চা একটা ২ বছর বা ১ বছর মাথা হইছে তার আঙ্গুলটা খালি চলে। তার চোখ দিয়ে দেখে। তার মোবাইল দেখেন তার কাছে সে আঙ্গুল দেয় YouTube টিউটিউব সে কিন্তু পড়ালেখা কিছুই বুঝে না। কিন্তু তার ব্রেইন ওইখানে
ক্যাচ করে সব চালায়। মোবাইল কেমনে পাসওয়ার্ড খুলে সব পারে, এভরিথিং পারে। অকল্পনীয় না? তার মানে কি ২ টা জেনারেশন, সেও মানুষ পৃথিবীতে আছে, সেও আছে। তার চেয়ে জ্ঞান বেশি থাকার কথা, কারণ তার বয়স বেশি, সবকিছু সে পড়াশোনা করছে। কিন্তু হয় নাই। বাচ্চা তো এখন দুনিয়াতে মাত্র আসছে। তার মানে তার তার মেন্টালিটি, মগজে যে প্ল্যানটা দিছে, ইউনূস যদি ওই যে কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলল যে তাদের সাথে তো আমরা মিলব না। আসলে কি আমাদের দেশে এই বাচ্চা হইতেছে। ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাটা হয়তো বুঝছে যতটুকু, এটা অন্য ষড়যন্ত্র বা অন্য ধরনের প্ল্যান নিয়ে সে কথা বলে, ওইগুলা না। মূল কথা হচ্ছে আপনি অন্য বিশ্বের সাথে মিলান লাগবে না। আমার দেশেও ওই বাচ্চাই জন্ম হইতাছে। ঠিক আছে? ওই বাচ্চাগুলাই ডেভেলপমেন্ট করবে। একা একাই উঠবে সে। কেউর লাগে না পৃথিবীতে জ্ঞান। এই ব্রেন সৃষ্টিকর্তার দেওয়া। এটার ভিতরে আপনার এটুকু বুঝতে হইব, যদি আল্লাহকে বুঝেন তাহলে বুঝবেন এই ব্রেনের ভিতরে যে সফটওয়্যার গুলা আল্লাহ পাক সেটেল করছে, এইটা পৃথিবীর কোথায় পাবেন না। এটা আপনি কোথাও গিয়ে এটা ওই যে চোখা করা যায় না এটাকে। ওই অটোমেটিকলি সে নিচের থেকে হয়। এটা পড়াশোনা করা লাগে না। কারণ যদি পড়াশোনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যদি এই বিদ্যুতের ব্যবস্থা করতো, তাইলে তো এই বিদ্যুৎ তৈরি করতো না। যে কিনা এই বিশ্ববিদ্যালয়ে না পইড়া এই এই টমাস আলভা এডিসন এই বিদ্যুতের যে আলোটা ধরে রাখছে, সে তো ঘরে বসেই করছে। এটা কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার ওই যে বানানো বিশ্ববিদ্যালয় এগুলা দিয়ে কোনো কিছু কাজে আসবে না। আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দিয়ে বড় বড় বিজ্ঞানী, বড় বড় টাকা পয়সা এগুলা দেখাইতেছেন, এগুলা ফেলোমেলো, এগুলা দিয়ে লাভ নেই। কারণ কি জানেন, যারা কন্টিনিউ পৃথিবীতে আসে কোনো ব্রেন নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো তার দেয়া পৃথিবী সাধন করবে, কোনো জিনিসকে এনে নতুনত্ব ডেভেলপ করবে, সেটা সৃষ্টিকর্তার সিলেক্টেড মানুষ থাকে। হ্যাঁ, ওইগুলা কাজে করে, এগুলা এই জন্য যে কোনো জায়গা থেকে চলে আসে। তো এগুলা নিয়ে আমাদের অনেক অ্যানালাইসিস করতে হবে। আর আপনার ডেমোক্রেসিকে খারাপ বলা সেটা মূল বিষয় না। যদি মনে হয় এখানে মানুষের কল্যাণের জন্য ভালো কিছু হয়ে থাকে, তাহলে আর কোনো সমস্যা নাই। ধোঁকাবাজিতে দরকার নাই। তবে পৃথিবী, আগামী বিশ্ব মানুষগুলা শুধু বঞ্চিত হইছে তো, নেশাগ্রস্ত, হার্ট সমস্যা, চিকিৎসার সমস্যা, খাদ্যের সমস্যা, প্রবলেম, রাজনীতিক, কথা বলার প্রসেস। আপনি দেখেন কথা বলার জায়গায় YouTube কি করে রাখছেন আপনারা? মেসেঞ্জার কথা বলা যায় পার্সোনালি, কিন্তু আপনি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে যতগুলো ইনস্টাগ্রাম, যত জায়গায় মানুষ পোস্ট করে, আপনারা এমন কিছু পদ্ধতি দিয়ে রাখছেন যেখানে ধরেন আমার মতো মানুষ যে কথা বলি, বেশ ধরেন আমি এখানে 54-55টা মনে হয় 50টার উপরে এপিসোড দিছি 1 বছরে, কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবার বাড়ে নাই। আমার এখানে সাবস্ক্রাইবার 40 জনও হয় নাই এখনো। 40-45 জনও হয় না। ১ বছরও হয় না। এখন কেন হয় না? আমি কি কথা আপনার কোনো কথার মধ্যে, আচ্ছা ধরেন আমার কথা যেই শুনতেছেন, কেউ কি বলতে পারবেন যে সে এই ব্যক্তিটা মানে প্রয়োজন ছাড়া উল্টাপাল্টা কথা বলতেছে, কোনো কাজের না, ভালো না। আমার এপিসোড গুলা শুনেন, মানুষের জীবনে প্রয়োজনীয় হইতে পারে। আমার বিশ্বাস এটুকু। অন্য অন্য কথা যেহেতু সারাদিন শুনি, ওইগুলার যে সারসংক্ষেপ আছে। কিন্তু আপনাদের যে একটা ভিউ হওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের এখানে দেখেন টাকা মারতে হয়। কি জানি বলে এটারে? বুস্ট করতে হয়। তাহলে এই যে YouTube তৈরি করে বুস্ট করে আপনি যে পপুলার, আপনারা যেভাবে মানে এগুলারে ব্লগ সিস্টেম যেটারে বলে, একটা সিস্টেম, যেমন আমি হয়তো 20 জন দেখবে, 200 জন, এর উপরে কেউ দেখতে পারবে না আমারটা। তো এই যে প্রসেস করে রাখছেন, এতে কি আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমেই বর্তমানে পৃথিবীর সেরা, এই যে লটারি দরকার নাই, ইউটিউবের মাধ্যমেই কথা বলতেছে কেউ, কেউ কাজ করতেছে, কেউ তার জীবন মান ওইখানে তুলে ধরতেছে, ফেসবুকে দিচ্ছে, তার লাইফ স্টাইল সে বুঝাই দিচ্ছে। ওইখান থেকে আপনাদের দেশের যে বিচারক আছে বা বুঝে যারা, যারা নীতি নির্ধারক, তারা এই পৃথিবীর জ্ঞানী ব্যক্তিগুলারই তো তুলে নিতে পারেন এখান থেকে, যারা বুঝতেছে যে ওই ব্যক্তিটারে দিয়ে ওর ব্রেনের কথা, ওর কার্যক্রম, ওর ধরেন একটা মানুষ একটা ইন্টারভিউর কাজ করে, বা একটা মানুষ একটা কৃষি কাজ নিয়ে গবেষণা করে, সে একটা কৃষক, সে হয়তো ফেসবুকে দিচ্ছে সে এইভাবে আম বা যে কোনো একটা ফল উৎপাদন করতেছে। সে ধরেন একটা খেজুরের উৎপাদন তৈরি করছে। ঠিক আছে? খেজুর বাংলাদেশে বইসা করছে, বালু ছাড়া, মরুভূমি ছাড়া। তাইলে আপনি যখন তারে পাবেন, আপনি অনলাইনে তাকে যখন পৃথিবী দেখবো, তখন আপনি তাকে নিয়ে তো আপনার দেশে কাজ করাইতে পারেন। তখন দেখা গেছে ডেভেলপমেন্ট এই সেক্টরটা হয়ে যায় না? তাইলে এগুলাই তো মানে পৃথিবীর জন্য একটা স্বর্ণের মানব। ঠিক আছে? যাদেরকে আল্লাহ পাক সবচেয়ে মানে সবচেয়ে জ্ঞান, বুদ্ধি এবং
নিষ্ঠাবান দিছে এবং আল্লাহ পাক তার জ্ঞানটাই তার কাছেই রাখছে। এখন মজার বিষয় হলো তার জ্ঞান সকলকেই দিছে। আল্লাহ পাক সকলকে জ্ঞান দিছে বিভিন্ন সেক্টর। তবে যেটা প্রয়োজনীয় বড়, বড় জিনিস ওই যে যেমন আপনারা বলেন যেমন নিউটনের গতিসূত্র দিয়ে পৃথিবীর গতিময় করে ফেলাইছে। তো এরকমই কিছু ব্যক্তি আসে পৃথিবীতে। তো এটা খুঁজে বের করতে হইলে সত্যিকারে বলি এটা আমি খারাপের জন্য বলতেছি, সমালোচনার জন্য না। ইউটিউবটা ওপেনলি সকলকে লক্ষ, লক্ষ ভিউ হওয়ার যে রাস্তা, এটাকে ব্লকিং না করে এখানে যে টাকা ইনভেস্ট কইরা যে দিবে, এটার দরকার নাই। সকলকে আপনি ওপেন করে দেন যে তোমাদেরটা লাখে, লাখে শুনুক। লাখে, লাখে প্রয়োজনে তাদেরকে ট্রান্সলেট করে দেন ভাষা। যে কথা বলবে এটা ট্রান্সলেট সিস্টেম থাকবে। ঠিক আছে? সে তার ভাষায় বুঝতে পারবে। আপনি এগুলো আছে, এগুলো ইজি করে দেন। যখন এটা ইজি করবেন তখন আপনার পৃথিবী, আপনার দেশ, আপনার ধরেন দেশটা বলতে এরকমও না যে অরিজিনালি যে একটা রাষ্ট্র জাতিসংঘ বা ধরেন একটা পৃথিবীর রাজার দেশ, সে যদি উদার মনের এবং সকলকে ওইভাবে জায়গা দেয়, তখন তাকে ফালাবে কি? তারাই তো তারে নিয়ে রাখার জন্য জোর করবে। বাবা তুমি যাও না, তুমি এখানে বসো, আমরা সকলে কাজ করি। তাহলে ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে? আর এখন হচ্ছে জোর করে আর একজনকে নাম মানানো, এটা বেশি দিন থাকে না। কারণ আস্তে, আস্তে সবকিছুই ডেস্ট্রয়ের দিকে যাওয়ার সময় চলে আসবে। তো আমাদের জন্য আমাদের জন্য, সকলের জন্য, মানবের জন্য, বিশ্বজগতের যে শান্তির জন্য আমাদেরকে একটা সুন্দর গুড পলিসিতে যেতে হবে। আপনাদের পলিসিকে আমরা অন্যায় বলতেছি, খারাপ বলতেছি, এটাও বলতেছি। তারপরেও বলতেছি ভালোই যেভাবে চলতেছে। তবে এখান যদি এটা কন্টিনিউয়াসলি লং থাকে আরো, তো একটা সময় ডেস্ট্রয় ঘটার সম্ভাবনা আছে, যেটা হয়তো প্রেশার নিতে পারবে না। পৃথিবীটা এরকম জায়গায় যাবে। এটা হুমকি না, এটা বাস্তবতা মাইনে নিতে হবে আপনাকে। তো এখান থেকে আমাদের পলিসি এখন করলে হয়তো আবার আগামী শতাব্দী আরো সুন্দরভাবে যাবে। ওই যে পলিসির মাত্রা কোন দিকে যাবে এটার জন্য পলিসি মেকার দরকার। যারা জ্ঞান নিয়ে কথা বলে, তথ্য নিয়ে। এখন আপনারা এখানে আপনাদের কি বলে এই যে উন্নত রাষ্ট্রগুলা কি দেখায় যে তাদের এখানে সুযোগ সুবিধা অনলাইনে শুধু খবর, ওই যে সিএনএন খবর, অমুক খবর, তমুক খবর যেগুলা দেখি আমরা, বিবিসি খবর, বাংলা, এখানে কি দেখায় যে অমুক দেশের প্রেসিডেন্ট এর সাথে একটা বহন নিয়ে গেছে, তাদের এখানে সারাদিন গল্প করতেছে, খাইতেছে, ঘুরতেছে, তাদের দেবে দেওয়া এটা না সেটা, শাসন শোষণ এইসব কথা বলতেছেন। এদেরকে নিয়ে দেশ ওইভাবে, ওটা আলাদা একটা সেক্টর, ওটা করতে পারেন, ওটা লাগবে। কিন্তু আসলে সর্বোচ্চ সেরা মেধাবী মানুষগুলো আপনার দেশের পাশে যখন কাজ করবে, তখন সব মানুষের রিজন আপনি বুঝতে পারবেন। এটা বিশাল ব্যাপার। তো আশা করি আপনারা ক্ষমতায়ন, এই শিক্ষার মূল্যায়ন করেন, জ্ঞানের মূল্যায়ন যেটা বলে, শিক্ষা বলতে হলে জ্ঞান, তার চিন্তা, চেতনা, এটাকে করা উচিত। আর যখন জুলুম হবেন, নষ্ট হয়ে যাবেন না। তো ভালো থাকবেন। আমার অনেক কথাই ছিল। তো আসলে আরো কথা বলবো। তো জানি না কোন পর্যায়ে এই কথাগুলা যাবে, কত দূর পর্যন্ত শুনবে জানি না। মানুষ হয়তো আ ভালো মন্দ যাই বলে বলবে। তো ভালো থাকবেন। আমার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।